আসসালামু আলাইকুম। আমরা আজকে ম্যালেরিয়া যে আছে ম্যালেরিয়া পরজীবীর লাস্ট ক্লাসে যেটা পড়লাম, ম্যালেরিয়া পরজীবীর জীবন চক্রের জন্য কয়টি পোষকের প্রয়োজন, দুইটি পোষকের কেন প্রয়োজন এটা পড়লাম। আর অ্যানোফিলিস মশকে ম্যালেরিয়া রোগের বিস্তার কেন ঘটে এটা পড়লাম। দুইটা পরীক্ষা খ নাম্বারের প্রশ্ন আসে। তো আমরা আজকে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক যেটা ম্যালেরিয়ার মধ্যে, এটা হলো ম্যালেরিয়ার যে পরজীবীর এই পরজীবীর জীবন চক্রের যে ধাপসমূহ এটা পড়তে হবে। পরীক্ষা 4 নম্বরের প্রশ্ন বলো আর 3 নম্বরের প্রশ্ন বলো, পরীক্ষা সবসময় প্রশ্ন আসে। তো শুরু করি আমরা এখান থেকে। তাহলে আমরা প্রথমে লিখি ম্যালেরিয়ার পরজীবীর জীবন চক্র। এটা কি ম্যালেরিয়ার, এটা কি ম্যালেরিয়ার। তাহলে ম্যালেরিয়া হলো রোগের নাম, আর এই রোগটা যে পরজীবী দিয়ে হয় ওই পরজীবীর আমরা কি করবো, ওই পরজীবীর আমরা এখন জীবন যে চক্র ওই পরজীবীর আমরা এখান থেকে এই জীবন চক্র পড়াশোনা করবো, জীবন চক্র পড়াশোনা করবো। তো ম্যালেরিয়ার যে পরজীবী এই পরজীবীর নাম কি, এই পরজীবীর নাম হলো কি প্লাজমোডিয়াম। তাহলে এটা গণের নাম হলো কি প্লাজমোডিয়াম, এটা কি প্লাজমোডিয়াম, এটা কি প্লাজমোডিয়াম। তখন আমরা এসপি এসপি মানে হলো কি প্লাজমোডিয়াম কি স্পিসিস, প্লাজমোডিয়ামের প্রজাতিগুলো। তো প্লাজমোডিয়ামের কয়টি প্রজাতি, প্লাজমোডিয়াম কি 4টি প্রজাতি। কয়টি? এই 4টি প্রজাতি কি করে এই মানুষের তোমার কি করে ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে। এই প্লাজমোডিয়াম যে আছে অথবা ম্যালেরিয়ার পরজীবী যে আছে এটা কিভাবে তার জীবন চক্রটা সম্পন্ন করে এটা আমরা এখান থেকে ব্যাখ্যা করবো। তো আমরা গতকাল বলছিলাম যারা নিম্ন শ্রেণীর জীব তারা তাদের জীবন চক্র মেইনলি সম্পন্ন করে কার মাধ্যমে, মেইনলি সম্পন্ন করে হলো কি অজনজ জনন। আমরা এভাবে একটু লিখি, এভাবে লিখলে হবে। তাহলে অজনজ জনন, এই অজনজ জননের মাধ্যমে কি করে ওরা বারবার তাদের সংখ্যা বৃদ্ধি করে। কিন্তু কোনো নিম্ন শ্রেণীর জীব যদি বারবার অজনজনের মাধ্যমে তাদের সংখ্যা বৃদ্ধি করে একসময় ওরা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে। এই জন্য তোমার কি করে এই নিম্ন শ্রেণীর জীব যারা আছে তারা মাঝে মাঝে তোমার কি কোন জনের আবদ্ধ হয়, মাঝে মাঝে ওরা কি জনজননে আবদ্ধ হয়। তো আমরা গত ক্লাসে যেটা বলছিলাম প্রবলেমটা হলো এই প্লাজমোডিয়াম তো একটা নিম্ন শ্রেণীর জীব। তো প্লাজমোডিয়াম একই পোষক দেহে অযৌন এবং কি যৌন এই দুইটা কি তোমার কি প্রক্রিয়া সম্পন্ন করতে পারে না। এই জন্য ওদের কয়টি পোষকের প্রয়োজন হয়, দুটি পোষকের প্রয়োজন হয়। তো এই প্লাজমোডিয়াম অর্থাৎ ম্যালেরিয়ার যে পরজীবী এই অজনজননটা সম্পন্ন করে কার দেহে, মানুষের দেহে। পরে কিন্তু প্রশ্ন পাওয়া তোমার কি এই অজনজন কি কার দেহে ঘটে, মানুষের দেহে। আর যৌন যে জনন যেটা আছে এই যৌনজনটা কার দেহে ঘটে, এই যৌন যে জনন এটা ঘটে হলো কি মশকের দেহে। আচ্ছা তাহলে মশক বলতে এখানে কোন মশকে বলো দেখি, এটা হলো কি অ্যানোফিলিস মশকে। এটা কি অ্যানোফিলিস মশকে, এটা কি অ্যানোফিলিস মশকে। অ্যানোফিলিস মশকের দেহে তোমার কি যৌন জনন কি ঘটে। তো মানুষের দেহে যে ম্যালেরিয়া পরজীবী যে অযৌন জনন ঘটে, এখান থেকে একটা শব্দ লেখো। এই মানুষের দেহে যে অযৌন জনন ঘটে এই অযৌন জননের আরেকটা নাম হলো সাইজোগনি। শব্দটি লিখে রাখো, এটা পরে ব্যাখ্যা দিচ্ছি। তাহলে এই অযৌন যে জনন ঘটে এই অযৌন জননকে কি বলা হয়, সাইজোগনি বলা হয়, এটাকে সাইজোগনি বলা হয়। তাহলে মানুষের দেহে যে অযৌন জনন ঘটে এই অযৌন জননটাকে কি বলা হয়, সাইজোগনি বলা হয়। এই সাইজোগনি কি বলা হয়। তো মানুষের দেহের কি কোথায় কোথায় ঘটে, তাহলে এই মানুষের দেহে এই অযৌন জননটা অর্থাৎ সাইজোগনিটা ঘটে হলো দুইটা জায়গায়। এটা হলো মানুষের কি যকৃতে ঘটে, আর হলো কি লোহিত রক্তকণিকা ঘটে। তাহলে এই অযৌন জননটা কি কোথায় ঘটে অর্থাৎ সাইজোগনিটা কি কোথায় ঘটে, এটা কি যকৃতে ঘটবে, আর হলো কি লোহিত রক্তকণিকা ঘটে, আর হলো কি লোহিত রক্তকণিকা ঘটে। সংক্ষেপে লিখলাম এদের আরবিসিতে ঘটে বা লোহিত রক্তকণিকা ঘটে। তাহলে আমরা একটা গ্রিক শব্দ জানি, গ্রিক শব্দ হলো তোমার কি HEPAT কি হ্যাপার্ট। তাহলে এই হ্যাপার্ট শব্দটা কি বলো দেখি, যকৃৎ। তো আমরা দুনিয়ার যত জায়গায় হ্যাপার্ট দেখবো হ্যাপার্ট মানে যকৃৎকে বোঝায়। তাহলে যকৃতে ম্যালেরিয়া পরজীবীর এই যকৃৎ কোষের মধ্যে ম্যালেরিয়া পরজীবীর যে অযৌন জনন ঘটবে এটার নাম কি রাখবা। তাহলে অযৌন জননকে আমরা কি বলি, সাইজোগনি বলি। আর এটা কি ঘটবে কোথায়, যকৃতে। যকৃৎ মানে কি হ্যাপার্ট। তো এটাকে তোমার কি বলা হয়, এটাকে বলা কি হ্যাপাটিক সাইজোগনি। এটাকে কি বলা হয়, হ্যাপাটিক সাইজোগনি। এটাকে বলা কি হ্যাপাটিক সাইজোগনি। তাহলে আমরা সাইজোগনি শব্দটা কোথা থেকে নিয়ে আসলাম বলো দেখি। সাইজোগনি যে আছে আমরা এই সাইজোগনি শব্দটা নিয়ে আসলাম হলো এই ম্যালেরিয়া পরজীবীর অযৌন যে জনন এটাকে কি বলা হয়, সাইজোগনি বলা হয়। তো এই অযৌন জনন মানে কি সাইজোগনি। আর যেহেতু এটাকে যকৃতে সংগঠিত হলো এই জন্য আমরা রাখলাম কি হ্যাপাটিক সাইজোগনি। আর লোহিত রক্তকণিকার তোমার কি ইংলিশ নাম কি, এটা হলো আমরা এটা গ্রিক নাম কি, এটা কি এরিথ্রোসাইট। তাহলে লোহিত রক্তকণিকা যেটা ঘটবে ওটাকে আমরা কি বলবো এরিথ্রোসাইটিক। আর যেহেতু এটা কি অযৌন জনন এই অযৌন জনকে কি বলি, সাইজোগনি বলি। সো এটার নামকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো এরিথ্রোসাইটিক সাইজোগনি, এটাকে আমরা বলবো কি এরিথ্রোসাইটিক সাইজোগনি। তাহলে এটা হলো কি হ্যাপাটিক সাইজোগনি আর এটা কি এরিথ্রোসাইটিক সাইজোগনি। মানে হ্যাপাটিক যে সাইজোগনি যেটা আছে এটাকে আমরা আবার কয় ভাগ করি, এই হ্যাপাটিক যে সাইজোগনি আছে এটাকে আমরা আবার দুই ভাগে ভাগ করি। তাহলে হ্যাপাটিক সাইজোগনিকে আবার কয় ভাগ করি, দুই ভাগে ভাগ করি। এটা হলো কি প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি লেখো। এটা কি প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি। এখানে আমাদের একটা কনফিউশন কাজ করতে পারে, আমরা এখন এটা ক্লিয়ার করব। এটা কি প্রি এরিথ্রোসাইটিক, এটা প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি, এটা প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি, এটা প্রি এরিথ্রোসাইটিক কি সাইজোগনি, আর হলো কি এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। এটা প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি, আর হলো কি এক্সো এরিথ্রোসাইটিক, আর হলো কি এক্সো এরিথ্রোসাইটিক তোমার কি হবে এক্সো এরিথ্রোসাইটিক কি সাইজোগনি।
সাইজোগনি এরিথ্রোসাইটিক সাইজোগনি। তাহলে সাইজোগনি শব্দটা দ্বারা কি বোঝায়? সাইজোগনি শব্দটা দ্বারা এখানে অজন যে তোমার কি জনন, এই অজন জননটাকে বোঝায়। আচ্ছা প্রিয়, তার মানে এখানে পরীক্ষা যেটা তোমাকে কোশ্চেন করবে এরিথ্রোসাইটিক সাইজোগনি কোথায় ঘটে, তখন আনসার কিন্তু লোহিত রক্তকণিকা হবে। কিন্তু এরিথ্রোসাইটিক যে শব্দটা আছে এর আগে যদি প্রি অথবা কি এক্সো শব্দটি থাকে, তাহলে প্রি অথবা এক্সো শব্দটি থাকে, তাহলে এটা কিন্তু লোহিত রক্তকণিকা ঘটবে না, এটা তখন কি কোথায় ঘটবে বলো দেখি? যকৃতে। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন করে প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি অথবা এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি কোথায় ঘটে, তখন আনসার কিন্তু কি হবে? যকৃত হবে। আর যদি এরিথ্রোসাইটিক বলে তাহলে এটা কি হবে? লোহিত রক্তকণিকা হবে। তাহলে আমরা যকৃতে যে তোমার কি হ্যাপাটিক সাইজোগনি ঘটে, এটা কয় ভাগ করলাম? দুই ভাগে, একটা প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি আর হলো কি এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। তো আমরা এখন প্রথমে যেটা করব এটা হলো এই মানুষের দেহে, মানুষ তো তোমার কি ম্যালেরিয়া পরজীবীর কি পোষক মনে আছে কিনা? মানুষ কি মুখ্য পোষক নাকি মাধ্যমিক পোষক? মাতে মানুষ মাতে কি হবে? আমরা বলছিলাম মাতে মানুষ মাতে কি মাধ্যমিক পোষক। অর্থাৎ যাদের জীবন চক্রে তোমার কি কি ঘটে, তোমার কি অজনজন ঘটে, তারা হলো কি মাধ্যমিক পোষক হয়। তাহলে মাতে মানুষ মাতে মাধ্যমিক পোষক। আর যাদের জীবন চক্রে তোমার কি এই যৌনজননটা ঘটে তাদেরকে তোমার কি কি বলা হয়? মুখ্য পোষক। তাহলে মতে মশা কি মতে তোমার কি মুখ্য পোষক, এই মুখ্য পোষক। তাহলে ম্যালেরিয়া পরজীবীর আমরা গত ক্লাসে বলছিলাম এই মশক হলো কি মুখ্য পোষক আর মানুষ হলো কি মাধ্যমিক পোষক। তাহলে মানুষের দেহে যে তোমার কি অজনজননটা কি ঘটে, আমরা প্রথমে এটা বিস্তারিত পড়বো, এরপর আমরা মশকের দেহে যে তোমার কি যৌনজন ঘটে ওটা বিস্তারিত পড়বো। তো আমরা আগে প্রথমে এখানে এই মানুষের দেহে যে তোমার কি এই অজনজননটা ঘটে এটা বিস্তারিত পড়া শুরু করি। তো আমরা একটু বইটা দেখে নিই, এখান থেকে একটু বইটা দেখো। তাহলে ম্যালেরিয়া পরজীবী যে জীবন চক্রের যে ধাপসমূহ, এই পরীক্ষা 4 নাম্বার 3 নাম্বার প্রশ্ন যেটা বললাম। তাহলে মানব দেহে তোমার কি জনন ঘটে বলো দেখি? অজনজন ঘটে। এখানে যেগুলো দাগানো আছে সবগুলাই তোমার কি বোর্ডের কোশ্চেন, অর্থাৎ তোমার এসএসসি বোর্ডের কোশ্চেন, মেডিকেল বোর্ড পরীক্ষার কোশ্চেন, ভার্সিটির কোশ্চেন সবগুলোই দাগানো আছে। দাগানো লাইনগুলো ভালোভাবে পড়লেই হবে। তাহলে মানব দেহে তোমার কি ঘটে? মানব দেহে অজনজন ঘটে। তাহলে মানুষ তোমার কি পোষক বলো দেখি? মাধ্যমিক পোষক। আর মশকের দেহে তোমার কি ঘটে? এই যৌনজন ঘটে। তাহলে মশক হলো এটা কি পোষক বলো দেখি? এই মুখ্য বা কি নির্দিষ্ট কি পোষক। আচ্ছা, তাহলে মানুষের তোমার কি কোথায় কোথায় ঘটবে? যকৃতে। তাহলে যকৃতে যেটা ঘটবে ওটা কি বলবো? হ্যাপাটিক সাইজোগনি। আর লোহিত রক্তকণিকা যেটা ঘটবে এটা কি বলবো? এরিথ্রোসাইটিক সাইজোগনি। তো আমরা এই যকৃতে যে সাইজোগনি ঘটে, সাইজোগনি মানে হলো অজন জনন বা অজন চক্র। তাহলে এটা হলো কি প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি আর এটাকে এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। তো এই যে ধাপগুলো আছে আমরা এই ধাপগুলো এখনই পড়তেছি, চিত্রের সাহায্যে ব্যাখ্যা করবো। এই যকৃতে তোমার কি কি ধাপ আছে এগুলো আমরা এখনই কি পড়বো। আর এই মশকের দেহে যেটা হয় এটা আমরা পরে পড়তেছি। তাহলে আমাদের এখন পড়ার যে টপিক শুরু হয়েছে এটা হলো কি এই মানব দেহে তোমার কি যে জীবন চক্র, আমরা এখন এই মানব দেহে কি জীবন চক্র পড়বো। আচ্ছা, এর আগে আমি তোমাকে এখানে সাইজোগনি এই শব্দটা আসলে কোথা থেকে আসলো এটা আমি তোমাকে একটু ব্যাখ্যা দিই। সাইজোগনি বলতে কি বোঝো? পরীক্ষায় খ নাম্বারে প্রশ্ন পাবা। সাইজোগনি বলতে কি বোঝো, এটা খ নাম্বারে প্রশ্ন পাবা। তাহলে এটা একটু লেখো, এই সাইজোগনি এটা কি? সাইজোগনি, সাইজোগনি বলতে কি বুঝি আমরা? এই সাইজোগনি বলতে কি বোঝো? পরীক্ষা খ নাম্বার প্রশ্ন আসে। সাইজোগনি বলতে কি বোঝো? এটা কমন একটা খ নাম্বার প্রশ্ন। এ কি বোঝো? এই সাইজোগনি বলতে কি বোঝো? এটা পরীক্ষা খ নাম্বার একটা প্রশ্ন আসে। ওকে, আমরা একটু নামটা থেকে এটার ব্যাখ্যাটা নিয়ে আসি। সাইজোগনি বলতে আমরা কি বুঝি? নামটা থেকে নিয়ে আসো। তো এখানে এই গণি যেটা আছে, এখানে গণি, তাহলে এটা তুমি যে ম্যাচ থাকো এই গণি ম্যাচ না, এটা গণি নামটা আসছে হলো এই গণি শব্দ তো তোমার কি অবস্থা, এই গণি শব্দ কি অবস্থা বা তোমার কি দশা। এখানে এই গণি যে শব্দটি আছে এই গণি শব্দ থেকে অবস্থা বা কি দশা। আর সাইজো, তাহলে এখানে এই সাইজো যে শব্দটি আছে, সাইজো শব্দটা আসছে হলো তোমার কি সাইজন থেকে। কোথা থেকে আসছে? তাহলে এই সাইজো শব্দটা আসছে হলো কি সাইজন থেকে। তাই সাইজো মানে হলো কি সাইজন থেকে আসছে, আর গণি মানে হলো কি অবস্থা বা কি দশা, তাহলে সাইজোগনি। আর সাইজন বলতে তুমি তাহলে এখানে কি বুঝলা এই বিষয়টা খেয়াল করো। সাইজন বলতে আমরা কি বুঝলাম? তাহলে একটু মিলাও। তাহলে সাইজন ধরো এটা হলো একটা ধরো কোষ, এটা কি কোষ? তাহলে একটা কোষ। তাহলে বলো দেখি এই যে একটা কি কোষ তুমি দেখতে পাচ্ছ, একটা কোষে কয়টা নিউক্লিয়াস থাকে বলো দেখি? একটা কোষে কি একটা নিউক্লিয়াস থাকে? বাট যদি এমন হয় যে কোষ একটা বাট তোমার কি নিউক্লিয়াস তোমার কি এখানে অনেকগুলা, নিউক্লিয়াস কি অনেকগুলা, এই নিউক্লিয়াস কি অনেকগুলা, তো বলতো এটা কি বহু নিউক্লিয়াস বিশ্ব না? তো কার ক্ষেত্রে? পরজীবী। তাহলে এখান থেকে লেখো এই পরজীবীর, এটা কি পরজীবীর, এটা কি পরজীবীর। তাহলে পরজীবীর বহু নিউক্লিয়াস বিশিষ্ট যে দশা, ওই দশাকে সাইজন বলে। কি বলে? সাইজন বলে। তাহলে পরজীবীর বহু নিউক্লিয়াস বিশিষ্ট যে দশা, এই পরজীবীর বহু নিউক্লিয়াস বিশিষ্ট, এই পরজীবীর বহু নিউক্লিয়াস বিশিষ্ট যে দশা, তাহলে পরজীবীর বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশাকে তোমার কি বলে? এই দশাকে সাইজন বলে। কি বলে? এই সাইজন বলে। এই পরজীবীর বহু নিউক্লিয়াস বিশিষ্ট যে দশা, এই দশাকে তোমার কি বলে? সাইজন বলে। তাহলে পরজীবীর বহু নিউক্লিয়াস বিশিষ্ট যে দশা, এই পরজীবীর বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশাকে তোমার কি বলা হয়? সাইজন বলা হয়। এটাকে কি বলা হয়? সাইজন বলা হয়। তাহলে সাইজন কাকে বলে বলো দেখি? তাহলে পরজীবী যারা আছে তাদের যদি একটা কোষের ভিতরে অনেকগুলো কি থাকে? নিউক্লিয়াস থাকে, তাহলে আমরা এই দশাটাকে আমরা কি বলবো বলো দেখি? এই একটা
কোষ একটা বাট নিউক্লিয়াস অনেকগুলা পরজীবীর এই দশাকে কি বলা হয়? সাইজন কি বলা হয়। তাহলে যাদের জীবনচক্রে সাইজন্ট নামক দশা দেখা যায় তাদের জীবনচক্রটাকে কি বলা হয় বলো দেখি? সাইজোগনী বলা হয়। কি বলা হয়? সাইজোগনী। তাহলে সাইজোগনী মানে হলো এদের অজনে যে চক্র আছে, অজনে যে জননটা আছে, অজনজনের যে কোনো একটা পর্যায়ে বা যে কোনো একটা দশায় তুমি কি দেখবা? যে কোষ একটা বাট নিউক্লিয়াস কি দেখবা? অনেকগুলো দেখবা। তো তখন আমরা ওই দশাটাই কি বলবো? সাইজন। আর যাদের জীবন চক্রে সাইজন নামক দশা দেখা যায় তাদেরকে আমরা জীবন চক্রে কি বলি? সাইজোগনী বলি। ক্লিয়ার? তা দেখো তুমি এই সাইজোগনী বলতে কি বোঝো? পরীক্ষায় প্রশ্ন আসলে এই দুইটা লাইনে ব্যাখ্যা দিবা, একদম পারফেক্টলি এই দুইটা লাইনে ব্যাখ্যা দিলে হবে। এটা পরীক্ষায় খ নম্বরে প্রশ্ন পাবা। এই সাইজোগনী বলতে কি বোঝো? এটা খ নম্বরে প্রশ্ন পাবা। তাহলে কি ব্যাখ্যা দিবে এটা দেখো। তাহলে বলো মানুষের কোথায় কোথায় এই অজনজনটা হয় বলো? তাহলে মানুষের এই যকৃৎ আর লোহিত রক্ত কণিকা, এমসি বর্ষ ছিল এটা, মানুষের যকৃৎ ও লোহিত রক্ত কণিকায় ম্যালেরিয়া পরজীবীর কোন পদ্ধতিতে বলো দেখি? ম্যালেরিয়া যে পরজীবীর এই পরজীবীর অজন পদ্ধতিতে তোমার কি কি করে বলো দেখি? জীবন চক্র কি সম্পন্ন হয়। তাহলে এই জীবন চক্রে তোমার কি দেখা যায় বলো দেখি? কি দেখা যাবে? সাইজন নামক এই বহু নিউক্লিয়াস বিশিষ্ট এটি বিশেষ দশায় কি বিদ্যমান থাকবে। তাহলে এই ধরনের জীবন চক্রকে আমরা কি বলবো বলো দেখি? তোমার কি সাইজনী বলা হয়। তাহলে যদি কোনো অজনজনন চক্রে, অজনজনন কি চক্রে তোমার কি কি দেখা যায়? সাইজন নামক কি বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা দেখা যায়, তখন এই ধরনের জীবন চক্রে কি বলা হয়? সাইজোগনী বলা হয়। এটা পরীক্ষা খ নম্বরে প্রশ্ন পাবো। তাহলে মানব দেহে সংগঠিত যে সাইজোগনী কি কয়টি ভাগে ভাগ করবা? দুই ভাগে ভাগ করা যায়। এটা কি হ্যাপাটিক সাইজোগনী বা বাংলায় নাম দেখো, এটা হ্যাপাটিক সাইজোগনী বা যকৃৎ কি সাইজোগনী, আর কি এরিথ্রোসাইটিক সাইজোগনী বা লোহিত রক্তকণিকা সাইজোগনী বলা হয়। তো আমরা প্রথমে এই হ্যাপাটিক সাইজোগনী দিয়ে শুরু করব। তাহলে দেখো এই হ্যাপাটিক সাইজোগনী বলতে কি বোঝো? পরীক্ষা খ নম্বরে প্রশ্ন ছিল, দাগে রাখো, লিখে রাখো। এটা খ নম্বরে প্রশ্ন ছিল, হ্যাপাটিক সাইজোগনী বলতে কি বোঝো। তাহলে মানুষের কোন কোষে বলো দেখি? যকৃৎ কোষে সংগঠিত কোন পরজীবীর? ম্যালেরিয়া পরজীবীর তোমার কি কোন বিভাজন বলো দেখি? বহুবিভাজন প্রক্রিয়ায় তোমার অজন জনন, এই জননকে কি বলা হয়? হ্যাপাটিক সাইজোগনী বলা হয়। তাহলে মানুষের যকৃৎ কোষে ম্যালেরিয়া পরজীবীর অজনজ জননটা ঘটে, ওটাকে হ্যাপাটিক সাইজোগনী বলে। এটা পরীক্ষা এমসি প্রশ্ন ছিল যে হ্যাপাটিক সাইজোগনী কে বর্ণনা করে। তাহলে শর্ট অ্যান্ড কি গ্রাহাম নামক দুজন বিজ্ঞানী, শর্ট এবং গ্রাহাম নামক দুজন বিজ্ঞানী মানুষের যকৃতে ম্যালেরিয়া পরজীবীর হ্যাপাটিক সাইজোগনী চক্রে তোমার কি করেন? বর্ণনা দেন। তো আমরা হ্যাপাটিক সাইজোগনীটাকে আমরা একটু আগে দেখলাম, এখানে দেখা যাচ্ছে দেখো আমরা হ্যাপাটিক সাইজোগনীটাকে আমরা দুই ভাগে ভাগ করলাম, একটা প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনী আর এটাকে এক্সোএরিথ্রোসাইটিক সাইজোগনী। তো পরীক্ষা মেনলি যেটা তোমার মাস্ট 3 নম্বরের প্রশ্ন আসবে, আমরা এগুলো ব্যাখ্যা পরে বলতেছি, যেটা পরীক্ষা প্রশ্ন আসবে এই যে তোমাকে এই চিত্রটা, এই চিত্রটা হলো তোমার কি হ্যাপাটিক সাইজোগনী। দেখো লিখা আছে কিনা এখান থেকে? এই হ্যাপাটিক বা যকৃৎ সাইজোগনী। তো পরীক্ষা কিন্তু তোমাকে বর্ণনা লিখতে হবে না, বর্ণনাগুলো আমরা এমসিকিউর জন্য পড়বো, বর্ণনাগুলো আমরা এমসিকিউর জন্য পড়বো। পরীক্ষা তোমার কি বর্ণনা সিকিউতে লিখতে হবে না, পরীক্ষা তোমাকে এই যে চিত্রটা আছে এই চিত্রটা তোমাকে মেনলি পরীক্ষায় রাখতে হবে, এটা মাস্ট পাবাই পরীক্ষা প্রশ্ন। তো আমরা এটা হলো কি কি সাইজোগনী? এটা হলো কি হ্যাপাটিক সাইজোগনী বা যকৃৎ সাইজোগনী। এই যে দেখো এখান থেকে লিখা আছে কিনা, এটা কি কত বলো দেখি? এটা কি কয় নম্বরের প্রশ্ন আসে? এই 3 নম্বরের প্রশ্ন আসে। তো আমরা এখন এই চিত্রটা এখন আঁকা শুরু করব, খুবই সহজ, এখনই তোমার মুখস্থ হয়ে যাবে, পরে আরেকবার প্র্যাকটিস করলে হবে। তো এই চিত্রটা লেখা শুরু করো, চিত্র আঁকতে আঁকতে আমাদের সকল বর্ণনা এখান থেকে চলে আসবে। তো প্রথম কোশ্চেন যেটা আছে যে ম্যালেরিয়ার যে পরজীবীটা, ম্যালেরিয়ার পরজীবীটা আমাদের দেহের ভিতরে কিভাবে আসে। তো তুমি সহজ ভাষায় আনসার দিবা যে ঠিক আছে ভাইয়া, ম্যালেরিয়ার যে পরজীবীটা এটা অ্যানাফিলিস মশাকে যখন আমাদেরকে কামড় দিবে তখন ম্যালেরিয়া পরজীবীটা আমাদের দেহের ভিতরে প্রবেশ করবে। তো ম্যালেরিয়া পরজীবী তো তোমার কি অনেকগুলো দশা আছে, অনেকগুলো দশা বলতে ধরো আমরা যেমন ধরো আমরা জন্মগ্রহণ করলাম, শিশু অবস্থা, কিশোর অবস্থা, বড় হচ্ছি, বিভিন্ন আমাদের জীবনে দশা আছে। তো ম্যালেরিয়া পরজীবীর এমন দশা আছে। তো যখন একটা অ্যানাফিলিস মশাকে যখন আমাকে কামড় দিল, তাহলে ম্যালেরিয়া পরজীবীর কোন দশাটা আমাদের দেহের ভিতরে প্রবেশ করছে আগে আমরা এটা শিখবো। তো এটা লেখো, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা এমসিকিউর মধ্যে, এই এমসিকিউটা তুমি 12 পাবা। একটা অ্যানাফিলিস মশাকে যখন আমাকে কামড় দিল তখন ম্যালেরিয়া পরজীবীর কোন দশাটা আমাদের দেহের ভিতরে প্রবেশ করছে, এটা আমরা একটু চিত্রের সাহায্যে দেখি। আচ্ছা ধরো আমরা এখান থেকে দেখি, এটা চিত্র আঁকো, এটা কি চিত্র আঁকো। তাহলে ধরো তোমার এটাকে তুমি হাত ধরলা, 3 4 ধরো কি 5টা আঙ্গুল দিও, এটা কি 5টা আঙ্গুল, আচ্ছা ওকে সমস্যা নাই। তা ধরো এটা তোমার কি হাত আছে, তুমি এই হাত এভাবে রেখে ধরো এখন ঘুমাচ্ছ, ইন দ্য মিনটাইম ধরো একটা অ্যানোফিলিস মশকি আসলো, ধরো এটা কি একটা অ্যানোফিলিস মশকি, এটা কি অ্যানোফিলিস মশকি, আমরা ধরো এটা ধরলাম এটা কি অ্যানোফিলিস মশকি, এটা হলো কি একটা অ্যানোফিলিস মশকি, এখানে ধরো কি আছে আসলো। তো এই অ্যানোফিলিস মশকি এখন কি করবে? এই অ্যানোফিলিস মশকি তোমাকে কি করলো? এই অ্যানোফিলিস মশকি তোমাকে কামড় দিল, এই যে তোমাকে অ্যানোফিলিস মশকি তোমাকে কামড় দিল। আর তোমার এখানে কি আছে বলো দেখি? তোমার এখানে আছে কি রক্তনালী, এই রক্তনালী। অ্যানোফিলিস মশকি তোমার এই যে রক্ত যে নালী, এই রক্তনালী থেকে তোমাকে রক্ত নিয়ে যাবে, কি নিয়ে যাবে? রক্ত নিয়ে যাবে। আর অ্যানোফিলিস মশকি, তাহলে এটা কি মশকি বলো? এটা লেখো, চিত্রটা এইভাবে এঁকে রাখো, তাহলে একদম সবসময় মনে থাকবে এটা তোমার কি অ্যানোফিলিস মশকি। তাহলে অ্যানোফিলিস মশকি তোমাকে কামড় দিল, আচ্ছা তোমার দেহ থেকে রক্ত নিয়ে যাচ্ছে। আর অ্যানোফিলিস মশকের দেহ থেকে
আমরা ম্যালেরিয়ার যে পরজীবীটা, এই পরজীবীটা এখন আমাদের দেহে প্রবেশ করবে। আর প্রশ্ন হলো অ্যানোফিলিস মশক থেকে ম্যালেরিয়া পরজীবীর কোন দশাটা আমাদের দেহের ভিতরে প্রবেশ করবে। তো অ্যানোফিলিস মশকের এখানে তোমার কি আছে, আমরা ধরে নিলাম এইটা হলো অ্যানোফিলিস মশকে, ধরো আমরা এখান থেকে ধরে নিলাম এটা হলো অ্যানোফিলিস মশকের কি লালা গ্রন্থি। কোন গ্রন্থি? এই অ্যানোফিলিস মশকের কি গ্রন্থি? এটা কি লালা গ্রন্থি। তো অ্যানোফিলিস মশকের লালা গ্রন্থিতে ম্যালেরিয়ার পরজীবীগুলা জমা থাকে বা সঞ্চিত থাকে। তো অ্যানোফিলিস মশকের লালা গ্রন্থিতে ম্যালেরিয়ার পরজীবীর যে দশাটা সঞ্চিত থাকে, এখানে ধরো এখানে একটা দশা আছে, যে দশাটা সঞ্চিত থাকে এটা ম্যালেরিয়া পরজীবী, এটার নাম হলো কি স্পোরোজয়েড দশা। কোন দশা? স্পোরোজয়েড দশা। এখনই বুঝতে পারে ফেলো, এটা পরীক্ষা প্রশ্ন পাবা। এটা কি স্পোরোজয়েড দশা? এটা কি স্পোরোজয়েড দশা? কোন দশা? এটা কি স্পোরোজয়েড দশা। তাহলে বলো অ্যানোফিলিস মশকের লালা গ্রন্থিতে, এই অ্যানোফিলিস মশকের লালা গ্রন্থিতে ম্যালেরিয়া পরজীবীর কোন দশা সঞ্চিত বা জমা থাকে বলো দেখি? স্পোরোজয়েড দশা। তাহলে অ্যানোফিলিস মশকের লালা গ্রন্থিতে যেহেতু ম্যালেরিয়ার পরজীবীর স্পোরোজয়েড দশা সঞ্চিত থাকে, একটা অ্যানোফিলিস মশকে মানুষকে কামড়ালে কোন দশাটা মানুষের দেহের ভিতরে প্রবেশ করবে? স্পোরোজয়েড দশা। এটা তুমি সবসময় প্রশ্ন পাবা। তাহলে একটা অ্যানোফিলিস মশকে যখন মানুষকে কামড়াবে, ওই অ্যানোফিলিস মশকের কোন দশাটা মানুষের দেহের ভিতরে প্রবেশ করবে? স্পোরোজয়েড দশা মানুষের দেহের ভিতরে প্রবেশ করবে। তাহলে এই যে আমাদের যে রক্ত, এই রক্তের ভিতরে ম্যালেরিয়া পরজীবীর কোন দশাটা চলে এসেছে বলো দেখি? স্পোরোজয়েড দশাটা। এটা কি কোন দশাটা? এই যে তোমার কি এটা কি স্পোরোজয়েড দশা, এই স্পোরোজয়েড দশাটা কি করলো? এই যে তোমার কি স্পোরোজয়েড যে দশা, এই স্পোরোজয়েড যে দশা, এই দশাটা আমাদের দেহের ভিতরে প্রবেশ করলো। তাহলে যদি পরীক্ষা প্রশ্ন করে ম্যালেরিয়া পরজীবীর কোন দশাটা মানুষের দেহে আক্রমণ করে, তাহলে কোন দশাটা মানুষের দেহে আক্রমণ করে বল দেখি? স্পোরোজয়েড দশা। কারণ এটাই তোমার কি ভিতরে কি করলো? প্রথম কি প্রবেশ করলো। তো এখন তোমার কি আছে, এটা কি রক্তে আছে, এটা কি রক্তে, তাই না? রক্তের ভিতরে আছে, এখানে হাতে তোমার রক্তের মধ্যে আছে। তাহলে তুমি বললা যে ম্যালেরিয়ার যে পরজীবী, ম্যালেরিয়া পরজীবী আমাদের কোথায় কোথায় আক্রমণ করে বলো দেখি? আমাদের কি যকৃৎ আর কোথায় বলো? লোহিত রক্তকণিকায়। তাহলে আছে এখন এটা তোমার কি হাতে, তাহলে এটাকে এখন কোথায় যেতে হবে বলো দেখি? যকৃতে যাইতে হবে। তাহলে এখানে এই যে তোমার কি হাতে আছে, তাহলে হাত থেকে এখন এটা কি কোথায় যাবে বলো দেখি? যকৃতে যাবে। তাহলে কার মাধ্যমে যাবে বলো দেখি? রক্তের মাধ্যমে বাহিত হয়ে এই যে তোমার কি স্পোরোজয়েড যে দশাটা, ম্যালেরিয়া যে পরজীবীটা রক্তের মাধ্যমে বাহিত হয়ে এটা এখন আমাদের কি কোথায় যাবে বলো দেখি? এটা আমাদের কি এই যকৃতে যাবে। এটা ধর আমাদের কি যকৃৎ, এই যে যকৃৎ। তাহলে এই যে তোমার কি এটা কি কার মাধ্যমে? এই যে এটা কি রক্তের মাধ্যমে বাহিত হয়ে এই যে তোমার কি স্পোরোজয়েড যে দশাটা, এই দশাটা কোথায় গিয়ে আশ্রয় নিবে বলো দেখি? এই যকৃতে গিয়ে কি করবে? এটা ধরো স্পোরোজয়েড, এই স্পোরোজয়েড, এই স্পোরোজয়েডটা যকৃতে গিয়ে কি করবে? এই যে স্পোরোজয়েড যেটা আছে, এই স্পোরোজয়েডটা যকৃতে গিয়ে আশ্রয় নিবে, এটা যকৃতে গিয়ে আশ্রয় নিবে। তাহলে তোমার দেহের যেখানে কামড়াক, যেখানে কামড়ানোর পরে তখন এই স্পোরোজয়েডটা যখন আমাদের দেহের ভিতরে প্রবেশ করবে, তখন ওটা ওই অংশ থেকে, দেহের ওই পার্ট থেকে কোথায় গিয়ে আশ্রয় নিবে বল দেখি? যকৃতে গিয়ে আশ্রয় নিবে প্রথমে। তাহলে বলতো এখন এই যে তোমার কি স্পোরোজয়েডটা তোমার যকৃতে গিয়ে যাওয়ার জন্য কত মিনিট সময় লাগে? তাহলে কত মিনিট সময় লাগে? এটা 30 মিনিট। কত মিনিটের মধ্যে? এই 30 মিনিটের মধ্যে কামড়ানোর কত মিনিটের মধ্যে? 30 মিনিটের মধ্যে তোমার কি করবে? এই স্পোরোজয়েডটা যকৃতে গিয়ে আশ্রয় নিবে। তাহলে এখন এই যে তোমার কি যাচ্ছে, যাওয়ার যে প্রক্রিয়াটা, ওটাকে কি বলা হয়? যাওয়ার এই যে স্পোরোজয়েড যে যাচ্ছে, স্পোরোজয়েড যাওয়ার যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে তোমার কি বলা হয়? ক্যামোট্যাক্সিস বলা হয়। কি বলা হয়? এই ক্যামোট্যাক্সিস। পরীক্ষা প্রশ্ন পাবা, এটা কি কোন প্রক্রিয়ায় যকৃতে গিয়ে আশ্রয় নেয়? তাহলে কোন প্রক্রিয়া যাচ্ছে? ক্যামোট্যাক্সিস। তাহলে এখানে ক্যামোট্যাক্সিস শব্দটা কি? তাহলে এখানে ক্যামো যে শব্দটি আছে, ক্যামো মানে হলো রাসায়নিক, কেমন মানে হলো কি? রাসায়নিক, রাসায়নিক কেমন হলো কি? রাসায়নিক। এ ট্যাক্সিস, তাহলে এ ট্যাক্সিস যে শব্দটি আছে, ট্যাক্সিস শব্দ তো কি চলন। তাহলে এখানে ট্যাক্সিস যে শব্দটি আছে, ট্যাক্সিস মানে কি? চলন। তাহলে কি চলনটা বলো দেখি? রাসায়নিক চলন। তাহলে এই রাসায়নিক চলনের মাধ্যমে এটা তোমার কি করবে? এই হাত থেকে এটা তোমার কি কোথায় গিয়ে আশ্রয় নিবে? এই যকৃতে গিয়ে আশ্রয় নিবে। তাহলে প্রক্রিয়াটার নাম হলো কি? ক্যামোট্যাক্সিস। আর সময় লাগবে কত মিনিট? 30 মিনিটে এই যকৃত গিয়ে আশ্রয় নিল। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস তোমাকে বলি। তাহলে যকৃতের যে তোমার কি কোষ, ধর এটা কি একটা যকৃতের কোষ, এটা কি যকৃতের কোষের নিউক্লিয়াস। তাই এটা কি কি কোষ বলো দেখি? এটা কি যকৃত কোষ। এটা কি কি কোষ? যকৃত কোষ। তোমার যদি গত ক্লাসের কথা মনে থাকে, আমরা বলছিলাম ম্যালেরিয়ার যে পরজীবী ওটা হলো কি অন্তঃকোষীয় পরজীবী। কার ভিতরে থাকে? কোষের ভিতরে থাকে। তার মানে হলো কি এখন এই ম্যালেরিয়া পরজীবীগুলা যকৃত কোষে, এটা ধরো একটা যকৃত কোষ, যকৃত কোষের মাঝে থাকবে নাকি যকৃত কোষের ভিতরে ঢুকে যাবে? তাহলে এটা কি অবশ্যই তোমার কি কার ভিতরে বলো দেখি? এই যকৃত কোষের কি ভিতরে কি প্রবেশ করবে? তাহলে কি যকৃত কোষ। তাহলে এই ম্যালেরিয়া পরজীবীটা প্রথম যকৃতে আসবে, এসে যকৃত কোষে কোথায় প্রবেশ করবে? ভিতরে প্রবেশ করবে। তা যখন যকৃত কোষের ভিতর কি প্রবেশ করলো, তখন থেকে তোমার কি কোন চক্র শুরু হয়ে গেল? তখন থেকে আমাদের হ্যাপাটিক যে কেস সাইজোগনি আছে, তখন থেকে হ্যাপাটিক সাইজোগনি চক্র শুরু হবে। তাহলে কখন থেকে হ্যাপাটিক সাইজোগনি চক্র শুরু হবে বলো দেখি? এই স্পোরোজয়েডটা যখন কার ভিতরে প্রবেশ করবে? যকৃত কোষের ভিতরে প্রবেশ করবে, তখন থেকে তোমার কি হ্যাপাটিক যে সাইজোগনি, এই সাইজোগনি চক্রটা কি শুরু হবে। তাহলে আমরা ধরো এটা এই স্পোরোজয়েডটা যকৃত কোষের ভিতরে প্রবেশ করতেছে, আমরা এখান থেকে পড়াটা শুরু করব। তাহলে একটা নতুন একটা পৃষ্ঠা নাও, নতুন একটা পৃষ্ঠা নাও, নতুন একটা পৃষ্ঠা নাও। আমরা এই নতুন একটা পৃষ্ঠা নাও, এই পৃষ্ঠায় এখন আমরা এই চিত্রটা যেটা আমাদের পরীক্ষায় থাকতে হবে আর কি,
এই আমরা এখন এই পৃষ্ঠা আমরা এই যে চিত্রটা যেটা আছে আমরা এই চিত্রটা আঁকবো আর কি। স্টেপ বাই স্টেপ আমরা এই চিত্রটা আঁকা শুরু করবো, পাশাপাশি আমরা বর্ণগুলো লেখা শুরু করবো, বর্ণগুলো শিখে লিখবো এখন। তাহলে প্রথমে তুমি এখান থেকে লেখো, উপরে দেখো হ্যাপাটিক সাহায্যগণি, এটা ফ্রেশ নতুন একটা পৃষ্ঠা নাও। এটা কি হ্যাপাটিক সাহায্যগণি, পরীক্ষায় এভাবে লিখবা যেভাবে লিখে দিচ্ছি। এটা কি হ্যাপাটিক সাহায্যগণি, এটা কি হ্যাপাটিক সাহায্যগণি, এটা কি হ্যাপাটিক সাহায্যগণি, হ্যাপাটিক সাহায্যগণি, এটা কি হ্যাপাটিক সাহায্যগণি। হ্যাপাটিক সাহায্যগণি লিখে মাঝখানে তুমি একটু ডট ডট দিয়ে, মাঝখানে এখান থেকে একটু ডট ডট দিয়ে এখান থেকে চিত্র আঁকো আর কি, এই মাঝখানে একটু ডট ডট দিয়ে আঁকো। তাহলে মাঝখানে এই ডট ডট দিয়ে আঁকো, একটু পরে আপাতত এতটুকুই আঁকো, আরো নিচে যাবে। এটা কি মাঝখানে একটা ডট ডট দিয়ে চিত্র আঁকো আর কি, এটা হ্যাপাটিক সাহায্যগণি, ঠিক আছে। তো বলো তুমি এখন নিজে বলো হ্যাপাটিক সাহায্যগণি কয় ভাগ করছিল, 2 ভাগের। আর এটা তোমার কি প্রি এরিথ্রোসাইটিক সাহায্যগণি, আর এটা কি এক্সো এরিথ্রোসাইটিক সাহায্যগণি। তাহলে এই পাশে লেখো, এই পাশে লেখো, এই পাশে লেখো এটা কি প্রি এরিথ্রো, এই পাশে লেখো এটা, এই পাশে লেখো প্রি এরিথ্রোসাইটিক সাহায্যগণি। পরীক্ষা খাতা তুমি এটা উপরেও লিখতে পারো বা নিচেও লিখতে পারো, আমি তোমাকে বোঝানোর জন্য আমি উপরে লিখতেছি। পরীক্ষা হলে সাথে তুমি চিত্র আঁকার পরে নিচে নামটা লিখতে পারো। এটা প্রি এরিথ্রোসাইটিক সাহায্যগণি, এটা প্রি এরিথ্রোসাইটিক সাহায্যগণি, এটা কি প্রি এরিথ্রোসাইটিক সাহায্যগণি, আর এটা হলো তোমার কি এক্সো এরিথ্রোসাইটিক সাহায্যগণি। তাহলে এটা কি হবে, এটা হলো কি এক্সো, এটা কি এক্সো এরিথ্রোসাইটিক সাহায্যগণি, আর এটা হলো কি এক্সো এরিথ্রোসাইটিক, আর এটা হলো কি এক্সো এরিথ্রোসাইটিক, আর এটা কি এক্সো এরিথ্রোসাইটিক সাহায্যগণি, আর এটা কি এক্সো এরিথ্রোসাইটিক সাহায্যগণি। এটা কি সাহায্যগণি, সাহায্যগণি তো মনে আছে তাই না, যে বো নিউক্লিয়াস বিষটা একটা দশা পাবা, এখনই পাবা। তাহলে এটা কি প্রি এরিথ্রোসাইটিক সাহায্যগণি এই পাশে লিখবা, আর এটা কি এক্সো এরিথ্রোসাইটিক সাহায্যগণি এটা লিখলাম। ওকে, তাহলে আমাদের চিত্র আঁকা শুরু করলাম। দেখো তাহলে প্রথমে আমরা একটা যকৃৎ কোষ লিখবো, কি লিখবো, যকৃৎ কোষ। আচ্ছা এখান থেকে আইডিয়াটা তোমাকে একটু বলি, চিত্র আঁকার ক্ষেত্রে দেখো এখান থেকে একটু চিত্র আঁকার ক্ষেত্রে তুমি প্রথমে এই যকৃৎ যে কোষ যেটা আছে, যকৃৎ কোষটাকে প্রথমে আগে একটু ছোট করে আঁকবা। কি বললাম, এই যকৃৎ যে কোষ আছে এই যকৃৎ কোষটা আগে একটু ছোট করে আঁকবা, কারণ হলো আমরা এই যকৃৎ কোষটাকে ধীরে ধীরে বড় করব। যখন এই যকৃৎ কোষটাকে তখন কি করবে, এই স্পোরোজয়েডটা আক্রমণ করবে, তখন কোষটা আকারে বড় হবে। এটা যকৃৎ কোষ, তাহলে যকৃৎ কোষ এটা হলো কি নিউক্লিয়াস, এটা কি নিউক্লিয়াস। তাহলে এটা লেখো, এটা কি কোষ, এটা কি যকৃৎ কোষ। এটা যকৃৎ কোষকে আমরা হ্যাপাটোসাইট বলি, এটা কি যকৃৎ কোষ। তাহলে এটা কি বলো দেখি, এটা হলো কার নিউক্লিয়াস, এটা হলো কি যকৃৎ কোষের নিউক্লিয়াস। এগুলা লিখবা, এগুলা এটা কি যকৃৎ কোষে কি হবে, এটা কি যকৃৎ কোষের নিউক্লিয়াস, এটা কি যকৃৎ কোষের কি নিউক্লিয়াস, এটা কি যকৃৎ কোষের কি নিউক্লিয়াস। এটা কি যকৃৎ কোষে কি হবে, এটা কি যকৃৎ কোষের নিউক্লিয়াস। এটা যকৃৎ কোষে কি হবে, এটা যকৃৎ কোষের নিউক্লিয়াস। তাহলে বলো প্রথমে তো আর কি হচ্ছে এটা বলো দেখি, স্পোরোজয়েড, স্পোরোজয়েড। তাহলে এই দেখো স্পোরোজয়েড, তাহলে স্পোরোজয়েডটা কার কোষে প্রবেশ করবে বলো দেখি, এই যে তোমার কি স্পোরোজয়েড, এটা হলো কি স্পোরোজয়েড। তাহলে স্পোরোজয়েডটা কি কার কোষে প্রবেশ করবে বলো দেখি, এটা হলো কি স্পোরোজয়েড, এটা নিউক্লিয়াস, এটা স্পোরোজয়েডটা যকৃৎ কোষের ভিতরে প্রবেশ। তাহলে এটা কি হবে, এটা কি স্পোরোজয়েড, এটা কি স্পোরোজয়েড, এটা কি স্পোরোজয়েড, এটা কি স্পোরোজয়েড। তাহলে স্পোরোজয়েডটা তোমার কি কার ভিতরে প্রবেশ করতেছে বলো দেখি, এই স্পোরোজয়েডটা এই যকৃৎ কোষের ভিতরে প্রবেশ করতেছে। তা আমাদের যকৃৎ যে কোষ যেটা আছে এটা কিন্তু ডিপ্লয়েড, বাট স্পোরোজয়েড যে দশা যেটা আছে এটা কি হ্যাপ্লয়েড। এটা আমরা পরে শিখবো আর কি, স্পোরোজয়েড দশাটা কি হ্যাপ্লয়েড। আর এখানে ম্যালেরিয়া পরজীবীরা আমাদের যা পাবো সবই হ্যাপ্লয়েড পাবো আর কি, এটা পরে বুঝতে পারবা। এই স্পোরোজয়েডটা কি কোন দশা, এটা হ্যাপ্লয়েড দশা। তাহলে স্পোরোজয়েডটা যকৃৎ কোষের ভিতরে প্রবেশ করতেছে, তাহলে এটা হলো আমাদের প্রথম ধাপ, এটা আমাদের কি প্রথম ধাপ, এটা আমাদের কি প্রথম ধাপ। ওকে, তো আমি তোমাকে এই প্রথম যে ধাপ যেটা আছে এটা প্রথম ধাপ, তো আমি তোমাকে প্রথম ধাপের একটু বর্ণনাটা দেখাই দিই, তাহলে সুবিধা হবে আমার জন্য। এটা প্রথম ধাপ। তাহলে দেখো তো এই যে তোমার কি এটা কি যকৃৎ কোষ, এটা যকৃৎ কোষের নিউক্লিয়াস। এটা কি কার প্রবেশ বলো দেখি, স্পোরোজয়েডের কি প্রবেশ। তা তুমি এখান থেকে এটা লেখো, সমস্যা নেই, এই স্পোরোজয়েডের প্রবেশে লেখো, এটা কি স্পোরোজয়েডের তোমার কি প্রবেশ, এই স্পোরোজয়েডের প্রবেশ বা স্পোরোজয়েড লিখলে হবে স্পোরোজয়েডের প্রবেশ। দেখো ব্যাখ্যাটা দেখো তো এখন একটু বুঝতে পারো কিনা, আমি তোমাকে একটা ব্যাখ্যা দিয়ে দিই, এটা ব্যাখ্যাটা দেখো। তাহলে আমরা এখন প্রি এরিথ্রোসাইটিক সাহায্যগণি পড়তেছি তাই না, এটা পড়তেছি প্রি এরিথ্রোসাইটিক সাহায্যগণি, পুরোটা বুঝতে পারবা। তাহলে দেখো এটা খুব ইম্পর্টেন্ট, এটা এমসিকিউ দেখো পুরোটা দেখানো আছে, এমসিকিউ অনেকবার বসেছিল। তাহলে বলো এটা অ্যানোফিলিস যে মশকের, তাহলে কোন গ্রন্থিতে বলো দেখি, লালা গ্রন্থিতে অবস্থিত। তোমার কি প্লাজমোডিয়ামের কোন দশা থাকে এটা বলো, এটা কি স্পোরোজয়েড। তাহলে অ্যানোফিলিস মশকের লালা গ্রন্থিতে অবস্থিত প্লাজমোডিয়ামের কোন দশা, স্পোরোজয়েড যে দশাটি তোমার কি থাকে, দশাটি সঞ্চিত থাকে। তাহলে অ্যানোফিলিস এই জাতীয় মানে অ্যানোফিলিস জাতীয় মশকের দংশনের ফলে কিগুলো বলো দেখি, এই স্পোরোজয়েডগুলো রসের সাথে মানে ওদের যে লালা রসের সাথে কার দেহে প্রবেশ করে বলো, মানব দেহে প্রবেশ করে, এবং কার মাধ্যমে বলো দেখি, রক্তস্রোতের মাধ্যমে বাহিত হয়ে কোন প্রক্রিয়া বলো দেখি, ক্যামোডেক্সিস প্রক্রিয়ার। ক্যামোডেক্সিসের কি কারণে তোমার কি যকৃৎ এসে কি করে আশ্রয় নেয়। তাহলে ক্যামোডেক্সিস মানে কি, ক্যামোডেক্সিস মানে হলো কোনো রাসায়নিক উদ্দীপকের প্রভাবে কোনো জীব বা কি জনকোষে কি চলন। তাহলে যকৃৎ সাহায্যগণের এ পর্যায়ে অপর বিষয়ে উল্লেখিত আছে, আমরা দেখবো এখন। তাহলে প্রথমে কি স্পোরোজয়েডের যকৃৎ কোষে প্রবেশ, দেখো তুমি এটাও পাবা।
তাহলে স্পোরোজয়েট কি তোমার সঞ্চালনক্ষম না? হ্যাঁ সঞ্চালনক্ষম, কারণ এটা তো তোমার কি ওই হাত থেকে তোমার কি যকৃতে আসছে, সঞ্চালনক্ষম। তাহলে অতি ক্ষুদ্র এমনকি সামান্য বাঁকানো উভয় প্রান্ত সুচালকে দেহাবিষ্ট। তাহলে সামান্য বাঁকানো উভয় প্রান্ত সুচালক যে দেহাবিষ্ট, এখানে একটা শব্দ লেখো, এই স্পোরোজয়েটটা কি আকৃতির? মাকু আকৃতির। পরীক্ষায় একটা এমসি বসা বাবা, কি আকৃতির? মাকু আকৃতির। তুমি দেখো এখান থেকে চিত্রটা দেখো, এখান থেকে দেখো এই দুই পাশটা সরু কিনা, দুই পাশটা চিকন, মাঝখানটা মোটা। তাহলে দুই পাশটা সরু, মাঝখানটা যদি মোটা থাকে ওটাকে আমরা কি বলি? মাকু আকৃতি বলি। তাহলে স্পোরোজয়েট কি আকৃতির? এটা কিন্তু প্রশ্ন পাবা, স্পোরোজয়েট কি মাকু আকৃতির। তাহলে এটা, তাহলে এই সুচালু দেহাবিষ্ট এটা কি দশা বলো দেখি? আক্রমণকারী দশা। তাহলে বলো ম্যালেরিয়া পরজীবীর মানুষের যে আক্রমণ করে, এই আক্রমণকারী বা সংক্রমণকারী দশা কোনটি বলো দেখি? স্পোরোজয়েট। তাহলে এর স্ফীত অংশের, স্ফীত মানে কি মাঝখানে ফোলা অংশে তোমার কি থাকে? এই মাঝখানে একটি হ্যাপ্লয়েড। তাহলে বলো স্পোরোজয়েটের যে নিউক্লিয়াস, এটা হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? হ্যাপ্লয়েড নিউক্লিয়াস কি থাকে? স্পোরোজয়েট রক্ত দ্বারা বাহিত হয়ে কত মিনিটের মধ্যে বলো দেখি? 30 মিনিটের মধ্যে যকৃতে চলে আসে এবং যকৃত কোষে তথা হ্যাপাটোসাইটে কি প্রবেশ করে কোন চক্রে সূচনা করে বলো? প্রি এরিথ্রোসাইটে কি তোমার কি সাইজোগিন চক্রে কি করলো? এই সূচনা কি করলো? আচ্ছা এখন এই আমরা এখান থেকে এই প্রথম ধাপ ক্লিয়ার। তাহলে পরের ধাপে লেখো, পরের ধাপে লেখো। তাহলে আমরা এই পরের ধাপে যেটা আছে, ধরো এটা আমাদের এই যকৃত কোষ, এটা কি যকৃত কোষ। এখন দেখো প্রথমে দেখো এই যে তোমার কি স্পোরোজয়েটটা আমরা বললাম, এখানে স্পোরোজয়েটটা কি আকৃতির বললাম বলো দেখি? স্পোরোজয়েট কি আকৃতি বললাম? মাকু আকৃতির। এটা কি মাকু আকৃতির? তো মাকু আকৃতির স্পোরোজয়েটটা দেখো, এটা ছিল মশকির দেহে, তো আসলো মানুষের দেহে। প্রথম আমাদের হাতে ছিল, ধর কামড় দিল হাতে, হাত থেকে এটা যকৃতে গেল। তো এই স্পোরোজয়েটটা তখন চিন্তা করবে যে আমি তো অনেক ছিলাম মশকির দেহে, আসলাম মানুষের দেহে, অনেক দূর জার্নি করে আসলাম, তাহলে আগে কি করি? আগে একটু খাওয়া দাওয়া খাই, খাওয়া দাওয়া খাই। কারণ যকৃত কোষে আমরা যত খাওয়া দাওয়া খাই, সকল খাওয়া দাওয়ার ঘুরে ফিরে তোমার কি কই যায় বলো দেখি? যকৃত কোষে যায়। তো এটা ভেবে তোমার কি করবে? এই স্পোরোজয়েট তোমার কি প্রথমে তোমার কি করবে? এই খাওয়া দাওয়া খেয়ে তোমার কি সে তার আকৃতি কি করবে? গোলাকার করবে। কি করবে? গোলাকার হবে। তাহলে স্পোরোজয়েট ছিল কি মাকু আকৃতির। তো মাকু আকৃতির স্পোরোজয়েটটা এখন তোমার কি আকার হয়ে গেছে বলো দেখি? মাকু আকৃতির যে স্পোরোজয়েট এখন কি গোলাকার হয়েছে কিনা? এই গোলাকার যে অবস্থাকে গঠন করলো। ইন দ্য মিন টাইম তোমার যকৃতের যে নিউক্লিয়াসটা, এই নিউক্লিয়াসটা ধীরে ধীরে ধ্বংস হওয়া শুরু করবে। কি করবে? ধীরে ধীরে ধ্বংস হওয়া শুরু করবে। তো আমরা এখন এই গোলাকৃতির যে তোমার এই দশাটা, এই গোলাকৃতির যে তোমার কি ম্যালেরিয়া যে পর্যায়ে এখন গোলাকৃতি যে ধারণ করলো, মাকু আকৃতি থেকে গোলাকার আকার ধারণ করো, এটা একটা নাম দাও। তো এটা একটা নাম কিভাবে দিবা? যদি এটা একটা দশা, তার ম্যালেরিয়া পর্যায়ে একটা অবস্থা, তো এখানে জয়েট, এই জয়েট শব্দতে দশা, সবাই নামের শেষে তুমি জয়েট পাবা। এখানে এই জয়েট যে শব্দটি আছে, জয়েট শব্দতে দশা, সবাই নামের শেষে তুমি এখানে জয়েট পাবো। জয়েট মানে কি? দশা। তাহলে এটা কি গোলাকার দশা? আচ্ছা এখন প্রশ্ন আনসার দাও। তাহলে এই ম্যালেরিয়ার যে পরজীবীটা, এটা কি যকৃত কোষে কি এখন কোনো ক্ষতি করছে? করে নাই। জাস্ট যকৃত কোষের ভিতরে প্রবেশ করছে, করে সে তার মধ্যে খাওয়া দাওয়া খেয়ে মাকু আকৃতি থেকে তার আকারটা কি হলো? গোলাকার হলো। বাট এখানে সে তোমার কি করে নাই? কোনো ক্ষতি করে নাই। তা যেহেতু কোনো এখন ক্ষতি করে না, এখন ভালো আছে, এই জন্য আমরা এই ক্ষতি না করার কারণে আমরা ম্যালেরিয়া পরজীবীর এই দশাটাকে একটা নাম দিব। এটাকে আমরা কি নাম দিব? এটাকে আমরা ক্রিপ্টো নাম দিব। এটাকে আমরা কি নাম দিব? ক্রিপ্টো। এখান থেকে এই ক্রিপ্টো, তাহলে এই ক্রিপ্টো শব্দ তো তুমি জানো হয়তো, এই ক্রিপ্টো শব্দ তো কি? গুপ্ত। এই ক্রিপ্টো শব্দ কি? গুপ্ত বা তোমার কি সুপ্ত বোঝায় আর কি। এই গুপ্ত বা সুপ্ত বোঝায় আর কি। এই ক্রিপ্টো শব্দ তো কি? গুপ্ত বা কি সুপ্ত? ক্রিপ্টো শব্দ কি? গুপ্ত বা কি সুপ্ত। তাহলে বলতো আমরা ম্যালেরিয়া পরজীবীর এই দশাটাকে আমরা ক্রিপ্টোজয়েট কেন বললাম? কারণ এই দশায় ম্যালেরিয়ার যে পরজীবীটা এখন আর কি করে নাই, আমাদেরকে এখন কোনো ক্ষতি করা এখন কি শুরু করে নাই। সে খাওয়া দাওয়া খেয়ে তোমার কি আছে? গুপ্ত অবস্থায় আছে, আমাদের দেহে এখন কোনো রোগ লক্ষণ প্রকাশ পায় নাই। এই জন্য এটা কি তোমার কি বলা হয়? ক্রিপ্টোজয়েট বলা হয়। কি বলা হয়? ক্রিপ্টোজয়েট বলা হয়। তাহলে এটা আমাদের কত নম্বর পয়েন্ট? এটা আমরা 2 নম্বর ধাপ দিলাম। এরপরে 3 নম্বর ধাপে আসো, পরে দেওয়া আসে ক্রিপ্টোজয়েট। তো ম্যালেরিয়া পরজীবীটা অনেকটা তুমি ধরো বলতে পারো এই বাঙালিদের মতো আর কি। বাঙালিদের বলতে আমরা নিজেরা বাঙালি, আমাদের মতো আর কি। তো আমাদের মতো কি মানে কি? তো ম্যালেরিয়া পরজীবীটা তোমার কি ধরো যকৃত কোষের ভিতরে ঢুকলো, খাওয়া দাওয়া খাইলো। তো ধরো তোমার বাড়িতে কোনো একজন মেহমান আসলো, এসে তুমি তাকে আগে কোনো খাইতে দিলা, এরপরে থাকতে দিলা, সে থাকলো খাইলো তোমার বাড়িতে আসে। আর একসময় সে চিন্তা করবে যে, ঠিক আছে এই বাড়িটাই দখল করবে। তাহলে সে এখন তার কি করবে? সংখ্যাবৃদ্ধি বা বংশবৃদ্ধি করার চিন্তা করবে। এ ঠিক বাঙালিদের মতো। তো এখন এই ম্যালেরিয়া যে পরজীবীটা, এই চিন্তা করলো যে আসলাম, থাকলাম, খাচ্ছি, ঠিক আছে, তো আমি তো একসময় মারা গেলে তো আমার বংশধর সব শেষ হয়ে যাবে। তাহলে আমি এখন আমার কি করি? বংশবৃদ্ধি করা শুরু করি। তখন তোমার কি করবে? এই যে তোমার কি ক্রিপ্টোজয়েট যেটা আছে, সে এখন তোমার কি করবে? সে এখন হলো তার এই বংশবৃদ্ধি তোমার কি করবে? তার বংশবৃদ্ধি করা শুরু করবে। এদিক দিয়ে তাদের এই নিউক্লিয়াস যে আছে, এই নিউক্লিয়াসটা কিন্তু তোমার কি ধীরে ধীরে কি ধ্বংস হতে থাকবে যকৃত কোষের। আচ্ছা তাহলে এই ক্রিপ্টোজয়েট আমরা যেটা বললাম, এই ক্রিপ্টোজয়েট তার সংখ্যা বৃদ্ধি কিভাবে করবে? তাহলে বলো কোন, ধরো এটা হলো কি ক্রিপ্টোজয়েট, তাহলে কোনো একটা কোষ, এটা আনসার দাও। কোনো একটা কোষ যখন কি তার সংখ্যা বৃদ্ধি করবে, তাহলে তার কোষ বিভাজন করতে হবে। তাহলে কোষ বিভাজন দুইটা ধাপ, এটাকে ক্যারিওকাইনেসিস আর এটা কি সাইটোকাইনেসিস। তাহলে আগে কি নিউক্লিয়াসের বিভাজন হবে নাকি সাইটোপ্লাজমের বিভাজন হবে? নিউক্লিয়াসের বিভাজন হবে, আগে তো নিউক্লিয়াসের বিভাজিত হবে। তাহলে কি নিউক্লিয়াস এখানে কয়টা আছে বলো দেখি? একটা আছে।
সে একটা নিউক্লিয়াস থেকে প্রথমে কটা নিউক্লিয়াস তৈরি করে, বুঝো এটা। এই একটা নিউক্লিয়াস থেকে সে প্রথমে কি করলো, এই একটা নিউক্লিয়াস থেকে দুইটা করলো, দুইটা থেকে তোমার কি চারটা, এভাবে তোমার কি কোষ একটা, দেখো তো এখনো কোষ কয়টা আছে বলো, একটাই আছে, বাট নিউক্লিয়াস কতগুলো হয়ে গেছে বলো দেখি, অনেকগুলো হয়ে গেছে। তাহলে একটু আগে আমরা বললাম যে কোষ একটা বাট নিউক্লিয়াস অনেকগুলা, পরজীবীর এই ধরনের দশাকে কি বলা হয় বলো দেখি, এই দশাকে সাইজন বলে, কি বলে সাইজন। তার মানে এই যে তোমার কি সাইজন, দেখো কেন সাইজোগিনী বলা হয়েছে এটা এখন তুমি বুঝতে পারছো কিনা দেখো, কারণ সাইজন নামক দশা যেহেতু এদের জীবন চক্রে উপস্থিত, এই জন্য এটাকে কি বলা হয় সাইজোগিনী বলা হয়, কি বলা হয় সাইজোগিনী বলা হয়। ক্লিয়ার? তাহলে তোমার কি কোষ একটা বাট নিউক্লিয়াস কি বলো দেখি অনেকগুলা, তাহলে এটা এই দশাটাকে আমরা কি বলবো সাইজন বলবো। তাহলে সাইজন হলো, তাহলে দেখো তুমি চিত্রটা বুঝতে পারছো কিনা দেখো এখান থেকে। তাহলে প্রথমে এই স্পোরোজয়টা প্রবেশ করলো, স্পোরোজয়টা প্রবেশ করলে কি হলো বলো দেখি ক্রিপ্টোজয়। তাহলে ক্রিপ্টোজয়টের পরে তোমাকে এখানে কি হয়েছে বলো দেখি সাইজন তৈরি হয়েছে। আর ওদের নিউক্লিয়াসটা আছে নাকি বিকৃত হয়ে যাচ্ছে, বিকৃত হয়ে যাচ্ছে। তাহলে আমরা লিখতে পারি এখানে বিকৃত যে নিউক্লিয়াস, এই যে নিউক্লিয়াসটা বিকৃত হয়ে যাচ্ছে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এটা কি বিকৃত কি নিউক্লিয়াস, এটা কি বিকৃত নিউক্লিয়াস। ওই যকৃৎ কোষটা ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে আর কি বিকৃত কি নিউক্লিয়াস। তাহলে তুমি কি একটা কোষ থেকে অনেকগুলো কোষ তৈরি করলে, এটাকে বলা কি সাইজন বলো, কি বলা হয় সাইজন। তাহলে এই পরের ধাপটা লেখো। তাহলে আমরা কয়টা ধাপ আঁকলাম বলো দেখি, তিনটা। এই ধাপে এখান থেকে আমরা পাঁচটা ধাপ আঁকবো আর কি, তিনটা আর দুইটা ধাপ আছে এই তো। এটা এখান থেকে এটা বুঝলে হবে, এটা বুঝলে হবে। তাহলে এখন দেখো পরের ধাপে তোমার কি কি হচ্ছে এটা দেখো। তাহলে পরের ধাপে তোমার কি এই আক্রান্ত যকৃৎ কোষটা আঘাত ধীরে ধীরে কি বড় হচ্ছে, ধীরে ধীরে কি বড় হচ্ছে। ওকে ফাইন। এখন তোমার এই চিন্তা করলে যে ঠিক আছে একটা কোষ থেকে অনেকগুলো একটা কোষের ভিতরে অনেকগুলো নিউক্লিয়াস তৈরি করলাম, তা শুধু নিউক্লিয়াস দিয়ে কি একটা কি কোষ গঠিত হবে কিনা বলো দেখি। না ধরো শুধু নিউক্লিয়াস, এটা শুধু নিউক্লিয়াস, তা শুধু নিউক্লিয়াস দিয়ে কি একটা কি কোষ গঠিত হবে না, একটা কোষে কটা অংশ বলো দুইটা, একটা নিউক্লিয়াস আর একটা কি সাইটোপ্লাজম। এখানে তো শুধু তার নিউক্লিয়াস আছে। সে পরে চিন্তা করলো যে ঠিক আছে শুধু নিউক্লিয়াস দিতে হবে না, আমার তো এখানে কি লাগবে সাইটোপ্লাজম লাগবে। তখন প্রত্যেকটা নিউক্লিয়াসের চারপাশে তোমার কি হবে বলো দেখি, এই প্রত্যেকটা নিউক্লিয়াসের এই চারপাশে তোমার কি সাইটোপ্লাজম তৈরি হবে, কি হবে এই প্রত্যেকটা নিউক্লিয়াসের চারপাশে সাইটোপ্লাজম কি তৈরি হবে। তাহলে প্রত্যেকটা নিউক্লিয়াসের চারপাশে কি তৈরি হলো, এই প্রত্যেকটা নিউক্লিয়াসের চারপাশে সাইটোপ্লাজম তৈরি হলো, তাই না। আর সাইটোপ্লাজম কি তৈরি হলো, তা এখন তুমি একটু দেখি তুমি নামকরণ করতে পারো কিনা, কতটা ভালো বুঝতে পারছো এখন তুমি বুঝতে পারবা। তাহলে এখন বলো এই প্রত্যেকটা নিউক্লিয়াসের চারপাশে যে সাইটোপ্লাজম হলো, তাহলে এই কোষগুলাকে এই যে তোমার কি প্রত্যেকটা একটা কোষে পরিণত হয়েছে কিনা দেখো। তাহলে অনেকগুলা দেখো, আগে ছিল একটা, একটা থেকে অনেকগুলো কোষ তৈরি হয়ে যাচ্ছে। তাহলে প্রত্যেকটা কোষকে কি বলবা, তা দেখো তো এখন এটা ক্রিপ্টোজয়েট আছে না, এখন তো তোমাকে এটা তো ক্রিপ্টোজয়েট জাস্ট একটাতে অনেকগুলো তৈরি হলো। তো আমরা এখানে নাম দিব যেহেতু এটা আগের মতো আছে, দেখো এভাবে লেখো, যদি এটা এখন ক্রিপ্টোজয়েট আছে তাহলে ক্রিপ্টো, এভাবে লেখো এই ক্রিপ্টোজয়েট। কিন্তু একটা ক্রিপ্টোজয়েট থেকে অনেকগুলো তৈরি হলো না, তো আমরা তো একটা অংশকে ইন্ডিকেট করলাম, তাহলে এটাকে নাম দিব আমরা ক্রিপ্টো ম্যারোজয়েট। কি নাম দিব, এই ক্রিপ্টো কি ম্যারোজয়েট। তাহলে এখানে এই মেরোজো শব্দটি আছে, মেরো শব্দের অর্থ কি বলো দেখি, এই মেরো শব্দ তো কি অংশ, মেরোজো শব্দের অর্থ অংশ। তো দেখো তো এই যে তোমার কি এখানে এটা তো ক্রিপ্টোজয়েটের অংশ, তো যেহেতু ক্রিপ্টোজয়েটের অংশ এজন্য নাম দিলাম কি ক্রিপ্টো কি ম্যারোজয়েট। বই থেকে দেখি, তাহলে এটা কি ক্রিপ্টোজয়েট, এটা সাইজন বিকৃত নিউক্লিয়াস। এই যে দেখো আমরা এটাকে কি বললাম, এই যে আমরা এটাকে কি বললাম, এটা হলো কি ক্রিপ্টো ম্যারোজয়েট। আর এই যকৃৎ কোষটা আকার কি হয়েছে বড় হয়েছে, তো যকৃৎ কোষটা যদি আকারে বড় হয়েছে এই জন্য এটাকে আমরা কি বলি, এটা স্ফীতকায় যকৃৎ কোষ। মানে এটাকে তুমি তখন এখান থেকে লিখতে পারো, এটা হলো এই যকৃৎ কোষটা যদি আকারে বড় হয়েছে এটা কি স্ফীতকায়, মানে যকৃৎ কোষটা আকারে বড় হয়েছে এটা কি স্ফীতকায় তোমাকে কি কোষ, এটা কি স্ফীতকায় কি যকৃৎ কোষ, এটা স্ফীতকায় কি যকৃৎ কোষ, এটাই স্ফীতকায় যকৃৎ কোষ। আচ্ছা এরপর ডাবটা দেখো, তাহলে আমাদের প্রিয়তোসারি সাইজনে কিন্তু শেষ। এখন তোমাকে কি করবে, এই যে দেখো ক্রিপ্টো ম্যারোজয়েট যারা আছে, এই ক্রিপ্টো ম্যারোজয়েট যারা আছে এর এখন কি করবে, এর এখন এই যে তোমার কি যকৃৎ যে কোষ আছে এর এখন কি করবে, এই যে লেখো এর কি এই যে যকৃৎ যে কোষ আছে এর এই যকৃৎ কোষটাকে ভেঙে ফেলবে, কি করবে এটা এই যে যকৃৎ যে কোষ আছে এর এখন যকৃৎ কোষকে ভাঙবে। এরা যকৃৎ কোষকে ভেঙে কি করবে, এই যকৃৎ কোষ থেকে এই ক্রিপ্টো যে ম্যারোজয়েটগুলো আছে এই ক্রিপ্টো ম্যারোজয়েটগুলো এই যকৃৎ কোষ থেকে তোমার কি হবে, এই যকৃৎ কোষ থেকে বের হয়ে যাবে। এই ক্রিপ্টো ম্যারোজয়েটগুলো যকৃৎ কোষকে ভেঙে এই যকৃৎ কোষ থেকে তোমার কি যাবে, এই ক্রিপ্টো ম্যারোজয়েটগুলো যকৃৎ কোষকে ভেঙে যকৃৎ কোষ থেকে বের হয়ে গেল। তাহলে দেখো এই যকৃৎ কোষ ধ্বংস হয়ে গেছে কিনা বলো, তাহলে এই যকৃৎ কোষ কিন্তু কি হয়ে গেলো, এই যকৃৎ কোষ কিন্তু ধ্বংস হয়ে গেল। তাহলে আমরা 6 নম্বর পয়েন্টে এটা 5 নম্বর পয়েন্টে এটা লেখো, এই যে দেখো এই ক্রিপ্টো ম্যারোজয়েট একটা নাম, আর এই ক্রিপ্টো ম্যারোজয়েটগুলো ভেঙে তোমার কি আক্রান্ত যকৃৎ কোষের যে ভাঙন, এই আক্রান্ত যকৃৎ কোষে ভাঙন। তাহলে এগুলো হলো কি ক্রিপ্টো ম্যারোজয়েট, তাহলে এগুলো কি ক্রিপ্টো ম্যারোজয়েট, এগুলো কি ক্রিপ্টো ম্যারোজয়েট, এগুলো কি ক্রিপ্টো ম্যারোজয়েট, এগুলো কি ক্রিপ্টো ম্যারোজয়েট, এগুলো কি ক্রিপ্টো ম্যারোজয়েট। এটা হলো তোমার কি ক্রিপ্টো ম্যারোজয়েট। আর এখান থেকে তোমার এটা কি যকৃৎ যে কোষ আছে, তাহলে আমরা এটা লিখতে পারি এটা হলো কি আক্রান্ত যকৃৎ কোষের কি হবে, আক্রান্ত যকৃৎ কোষের ভাঙন, আক্রান্ত যকৃৎ কোষের কি ভাঙন, আক্রান্ত যকৃৎ কোষের কি ভাঙন, আক্রান্ত যকৃৎ কোষের ভাঙন। তাহলে আমাদের এখান থেকে প্রি এরিথ্রোসাইটিক যে সাইজোগনি, আমাদের এখান থেকে এই প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি চক্রটা ক্লিয়ার। তাহলে দেখো তোমার আশা করি মুখস্থ গেছে, এটা মুখস্থ বলো। তাহলে প্রথমে যকৃৎ কোষের ভিতরে যেটা প্রবেশ করছে ওটা ছিল স্পোরোজয়েট,
এরপর এটা খাদ্য গ্রহণ করে যেটা হচ্ছে এটা কি ক্রিপ্টোজয়েড, এরপরে বহু নিউক্লিয়াস অবস্থা যেটা হচ্ছে এটা সাইজন, এরপর কি তোমার কি হয়েছে ক্রিপ্টোম্যারাজয়েড, আর ক্রিপ্টোম্যারাজয়েডটা তোমার কি হলো এই যকৃৎ কোষটা ভেঙে এই ক্রিপ্টোম্যারাজয়েডটা তোমার কি গেলো, এই ক্রিপ্টোম্যারাজয়েডটা এখান থেকে বের হয়ে গেল। তাহলে এটা আমাদের কি প্রক্রিয়া বলা দেখি, এটা হলো আমাদের কি প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি। তো প্রি এরিথ্রোসাইটিক যে সাইজোগনিটা এই চক্রটা সম্পূর্ণ হইতে তোমার কি কতদিন সময় লাগে বলো দেখি, প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনিটা এই চক্রটা সম্পূর্ণ হইতে 4 দিন সময় লাগে। কতদিন সময় লাগে, এই চক্রটা সম্পূর্ণ হইতে 4 দিন সময় লাগে। তাহলে উপরে একটা কথা একটু লেখো দেখি, টোটাল এই হ্যাপাটিক যে সাইজোগনি যেটা আছে, এই হ্যাপাটিক যে সাইজোগনি যেটা আছে এটা সম্পূর্ণ হইতে তোমার সময় লাগে 7 থেকে 10 দিন। তাহলে হ্যাপাটিক সাইজোগনি সম্পূর্ণ হইতে সময় লাগে কতদিন, 7 থেকে 10 দিন। তার মধ্যে প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনিটা সম্পূর্ণ হইতে সময় লাগে তোমার কি কতদিন, এটা হলো কি 4 দিন। তাহলে এখন আমরা প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি শেষ, এখন আমরা এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনিটা শুরু করব, ওটা সহজ। তাহলে ধরো এখন এই যে তোমার কি এই ক্রিপ্টোম্যারাজয়েড যেগুলো বের হলো এরা কি করবে, এরা আবার তোমার কি করবে যকৃৎ আবার নতুন যকৃৎ কোষ আক্রমণ করবে। তাহলে দেখো এখান থেকে এই আবার ধরো এটা তুমি একটা যকৃৎ কোষ লিখলাম, এটা যকৃৎ কোষ, এটা যকৃৎ কোষের কি নিউক্লিয়াস, এই যকৃৎ কোষটাকে আবার কে আক্রমণ করবে, এই যে তোমার কি ক্রিপ্টো যে ম্যারাজয়েড যেটা আছে এই ক্রিপ্টোম্যারাজয়েডকে কি করলো আবার নতুন যকৃৎ কোষকে আক্রমণ করলো। তাহলে এখান থেকে লেখো নতুন যকৃৎ কোষ, এটাকে নতুন যকৃৎ কোষ, তাহলে এটা কি নতুন যকৃৎ কোষ, এটা কি নতুন যকৃৎ কোষ। তাহলে এখান থেকে এটা লেখো এটা কি নতুন তোমার কি কোষ, এটা নতুন যকৃৎ কোষ, এটা নতুন যকৃৎ কোষ, এটা কি নতুন যকৃৎ কোষ। আর এই যে অংশ যেটা আছে এটার নাম কি বলো দেখি, এই যে ক্রিপ্টোম্যারাজয়েড, এটা কি ক্রিপ্টোম্যারাজয়েড। তাহলে এই ক্রিপ্টো যে ম্যারাজয়েড এটা কি ক্রিপ্টোম্যারাজয়েড। তাহলে এই ক্রিপ্টোম্যারাজয়েডটা কি করলো, এই ক্রিপ্টো যে ম্যারাজয়েড যেটা আছে এটা কি ক্রিপ্টোম্যারাজয়েড, এটা কি ক্রিপ্টোম্যারাজয়েড। তাহলে ক্রিপ্টোম্যারাজয়েডটা নতুন যকৃৎ কোষকে আক্রমণ করলো। তাহলে ক্রিপ্টোম্যারাজয়েডটা নতুন যকৃৎ, এখন তো আর তোমার কি ওইটা তো আর মাকু আকৃতি নাই, এটা গোলাকারে আছে। তাহলে খাওয়া দাওয়া তো খাইলো, এখন তোমার কি করবে বলো দেখি, এটা আবার এখন কি সংখ্যা বৃদ্ধি করা শুরু করবে, কি করবে সংখ্যা বৃদ্ধি করা শুরু করবে। ধরো এটা 1 নাম্বার দাও, তাহলে সংখ্যা বৃদ্ধি করবে, ওই যে তোমার কি কোষ একটা নিউক্লিয়াস কতগুলো হবে বলো দেখি, এই কোষাটা তোমার কি এই নিউক্লিয়াস কি হবে, এই কোষাটা নিউক্লিয়াস অনেকগুলো হবে। তাহলে এই যকৃৎ কোষের যে নিউক্লিয়াসটা এটা ধীরে ধীরে বিকৃত হওয়া শুরু করবে। আর এখানে ক্রিপ্টোম্যারাজয়েড যেটা আছে, ক্রিপ্টোম্যারাজয়েড যেটা আছে এটা কি কোষ একটা থাকবে কিন্তু নিউক্লিয়াস কি হবে বলো দেখি, নিউক্লিয়াস কি অনেকগুলো হবে। তাহলে বলো কোষ একটা নিউক্লিয়াস অনেকগুলা, তাহলে এই বহু নিউক্লিয়াস বিশিষ্ট এই যে দশাটা, এই দশাটাকে আমরা কি বলবো বলো দেখি, আবার আমরা এটাকে কি বলবো সাই কি বলবো জন। তাহলে বহু নিউক্লিয়াস বিশিষ্ট যে দশা যেটা আছে এই দশাটাকে কি বলা হয়, এই বহু নিউক্লিয়াস বিশিষ্ট যে দশা এই দশাটাকে তোমার কি বলা হয়, এই দশাটাকে সাইজন বলা হয়, এই দশাটাকে কি বলা হয় সাইজন বলা হয়। তাহলে বহু নিউক্লিয়াস বিশিষ্ট যে দশা এই দশাটা আমরা কি বলবো সাইজন বলবো। তো সাইজনটার পরের ধাপটা বলো, এটা তুমি নিজে নিজে পারবা, বলো এখন কি হবে বলো দেখি, প্রত্যেকটা নিউক্লিয়াসের চারপাশে আবার কি তৈরি হবে বলো, সাইটোপ্লাজম তৈরি হবে। তাহলে এই সাইটোপ্লাজমকে তৈরি করো, তাহলে এটা কি এই সাইটোপ্লাজম তৈরি করো, এই সাইটোপ্লাজমকে তৈরি করো। তাহলে প্রত্যেকটা নিউক্লিয়াস চারপাশে আমরা এখান থেকে যে সাইটোপ্লাজম আমরা এখান থেকে সাইটোপ্লাজমটা তৈরি করবো, এখান থেকে সাইটোপ্লাজম দিব, এখান থেকে আমরা সাইটোপ্লাজমটা দিব। আর যকৃৎ কোষের যে নিউক্লিয়াস যেটা আছে এই নিউক্লিয়াসটা কি বিলুপ্ত হওয়া শুরু করবে, প্রায় বিলুপ্ত হয়ে যাবে। আর প্রত্যেকটা যে তোমার কি নিউক্লিয়াস, এই প্রত্যেকটা নিউক্লিয়াসের চারপাশে তোমার কি হবে, এই প্রত্যেকটা নিউক্লিয়াসের চারপাশে তোমার কি সাইটোপ্লাজমগুলো দিতে হবে। তাহলে প্রত্যেকটা নিউক্লিয়াসের চারপাশে আমরা কি করবো, এই প্রত্যেকটা নিউক্লিয়াসের চারপাশে আমরা কি দেবো, এই প্রত্যেকটা নিউক্লিয়াসের চারপাশে আমরা এখান থেকে এই সাইটোপ্লাজম দিব, দিলাম। তাহলে এটাকে দিলাম, এখন তোমাকে কি করবে, তুমি এটার নাম দাও। এটার নামটা দিতে পারবে কিনা বলো দেখি, এই প্রত্যেকটা মানে এটা পুরাটা তো হলো কি ক্রিপ্টোম্যারাজয়েড। তো ক্রিপ্টোম্যারাজয়েডের ভিতরে এই একটা এই পুরাটা হলো কি ক্রিপ্টোম্যারাজয়েড। তাহলে ক্রিপ্টোম্যারাজয়েডের এই একটাকে কি বলবা, তাহলে বলো তো এটার একটা নাম আছে, নামটা একটু লেখো। তাহলে এটা আগে হয়েছে নাকি পরে হয়েছে বলো দেখি, আমি একটু এদিকে সরে লিখতেছি, এটা দেখো নাম দিই। তো এটা তো এই ক্রিপ্টোম্যারাজয়েড, যেহেতু এটা পরে হয়েছে, আগে তো হলো কি ক্রিপ্টোম্যারাজয়েড হয়েছে, এই ক্রিপ্টোম্যারাজয়েডের পরে তো এটা গঠিত হচ্ছে। তো এই জন্য এটাকে বলা কি ম্যাটা, এখানে এই ম্যাটা শব্দ তো পরে মনে রাখিও, এই ম্যাটা মানে হলো পরে, তো এটাকে বলা কি ম্যাটা ক্রিপ্টো, এটাকে বলা কি ম্যাটা ক্রিপ্টোম্যারাজয়েড। অর্থাৎ কি ক্রিপ্টোম্যারাজয়েড থেকে যেটা ক্রিপ্টোম্যারাজয়েডের পরে যেটা তৈরি হয়েছে ওটার নাম হলো কি ম্যাটা ক্রিপ্টোম্যারাজয়েড, ওটাও কি ম্যাটা ক্রিপ্টোম্যারাজয়েড, ওটাকে কি বলা হয় ম্যাটা ক্রিপ্টোম্যারাজয়েড, ওটাকে বলা কি ম্যাটা ক্রিপ্টোম্যারাজয়েড, ওটাকে বলা কি ম্যাটা ক্রিপ্টোম্যারাজয়েড। তাহলে এখান থেকে আমরা প্রত্যেকটাকে কি বলবো, এই ক্রিপ্টোজয়েডের ভিতরে যেগুলো তৈরি হয়েছে ওই দুগুলোকে আমরা কি বলবো ম্যাটাক্রিপ্টোম্যারাজয়েড। তার বলতো এখন এই ম্যাটাক্রিপ্টোম্যারাজয়েড যেটা আছে এটা 3 নম্বর ধাপ, এই ম্যাটাক্রিপ্টোম্যারাজয়েড যেটা আছে এটা এখন কি করবে বলো, এটা এখন আবার এই যকৃৎ কোষটাকে ভাঙবে কিনা, এটা এখন কি যকৃৎ কোষকে ভাঙবে। তাহলে এরা আবার কি করবে, এই ম্যাটাক্রিপ্টোম্যারাজয়েডগুলো এরা আবার কি করবে, এরা আবার কি যকৃৎ কোষকে ভাঙবে, এরা আবার কি যকৃৎ কোষকে ভাঙবে। তা ধর এগুলো কি ম্যাটাক্রিপ্টোম্যারাজয়েড, এই ম্যাটাক্রিপ্টোম্যারাজয়েডগুলো কি করবে, এই যে ম্যারাজয়েড এই ম্যারাজয়েডগুলো আবার কি যকৃৎ কোষকে ভাঙবে, এই যকৃৎ কোষকে ভাঙবে, ভেঙে আবার কি করবে, এরা আবার তোমার কি নতুন, যেহেতু এটা চক্র তোমাকে অবশ্যই পুরোটা চক্র মিলিয়ে দিতে হবে, এরা আবার কি করবে এই নতুন নতুন যকৃৎ কোষকে আবার কি আক্রমণ করবে। তাহলে এটা কি ম্যাটাক্রিপ্টোম্যারাজয়েডটা আবার কি করবে, এই যকৃৎ কোষকে যে ভাঙলো এই যকৃৎ কোষকে ভাঙলো। তাহলে আমরা এই যে দেখো এটা কি যকৃৎ কোষকে ভাঙলো, এটা কি যকৃৎ কোষকে ভাঙলো। তাহলে এটা
প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি আর এটা তোমার কি এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। ক্লিয়ার কিনা দেখো। আর তাহলে এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি কি নতুন যকৃৎ কোষকে আবার কি ক্রিপ্টোমেরাজয়েড আক্রমণ করবে, সাইজন্ট হবে, মেটাক্রিপ্টোমেরাজয়েডগুলো যকৃৎ কোষকে ভেঙে আবার নতুন নতুন যকৃৎ কোষকে আক্রমণ করবে। তো এখানে দুইটা পয়েন্ট আছে আমাদের জন্য, খুব ইম্পর্টেন্ট দুইটা পয়েন্ট আছে। আচ্ছা, যখন তোমাকে হ্যাপাটিক সাইজোগনি লিখতে বলবে যে হ্যাপাটিক সাইজোগনি লেখো, তখন তুমি এই পুরোটা লিখবা, এই চিত্রটা পুরোটা একবার, একটা প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি আর একটা এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি লিখবা, আর কিছু লেখার প্রয়োজন নেই। আচ্ছা, আমরা ওই অন্য একটা ধাপে চলে যাচ্ছি। এখান থেকে এটা লেখো, মানে এতটুকু লিখবে যখন হ্যাপাটিক বলবে। আমাদের হ্যাপাটিক সাইজোগনি পড়া শেষ, আমরা অন্য একটা পার্টে যাচ্ছি। এটা হলো এই যে তোমার কি মেটাক্রিপ্টোমেরাজয়েড যেটা আছে, এই যে মেটাক্রিপ্টোমেরাজয়েড, এই মেটাক্রিপ্টোমেরাজয়েডগুলো দুই প্রকার হয়। কয় প্রকার হয়? দুই প্রকার হয়। এটা এখন লেখো। তাহলে মেটাক্রিপ্টোমেরাজয়েডগুলো তোমার কি দুই প্রকার হয়, একটা আকারে বড় আর একটা আকারে কি ছোট। তাহলে মেটাক্রিপ্টোমেরাজয়েডগুলো কি কয় প্রকার হয়? এই যে মেটাক্রিপ্টোমেরাজয়েড, এটা কি কয় প্রকার হয়? দুই প্রকার হয়। এটা আকারে কি বড়, আটা আকারে তোমার কি হবে, এটা আকারে বড়, আটা আকারে কি ছোট, দুই প্রকার হয়। তাহলে বলতো কোনটার নাম কি দিবা বলো দেখি, কোনটার নাম কি দিবা? তাহলে যেটা আকারে বড়, যেটা আকারে বড় এটার নাম কি বলবো, মাইক্রো বলবা নাকি ম্যাক্রো বলবা? তাহলে যেটা আকারে বড় ওটাকে বলা কি ম্যাক্রো মেটাক্রিপ্টোমেরাজয়েড, ম্যাক্রো মেটাক্রিপ্টো ওটাকে বলা কি ম্যাক্রো মেটাক্রিপ্টো, ম্যাক্রো মেটাক্রিপ্টোমেরাজয়েড, ম্যাক্রো মেটাক্রিপ্টোমেরাজয়েড, অনেক বড় না, ম্যাক্রো মেটাক্রিপ্টোমেরাজয়েড। তাহলে যেটা আকারে বড় ওটাকে আমরা বললাম কি ম্যাক্রো মেটাক্রিপ্টোমেরাজয়েড। আর যেটা আকারে ছোট, ওটাকে কি বলো বলো, যেটা আকারে ছোট ওটাকে আমরা বলবো কি মাইক্রো মেটাক্রিপ্টো, যেটা আকারে ছোট ওটাকে বলা কি মাইক্রো মেটাক্রিপ্টো, মাইক্রো মেটাক্রিপ্টো মেরাজয়েড। তাহলে যেটা আকারে ছোট ওটাকে বলবো কি মাইক্রো মেটাক্রিপ্টো মেরাজয়েড, আর যেটা আকারে বড় ওটাকে বলবো কি ম্যাক্রো মেটাক্রিপ্টো মেরাজয়েড। যেটা আকারে ছোট ওটাকে বলবো কি মাইক্রো মেটাক্রিপ্টো মেরাজয়েড, আর যেটা আকারে বড় ওটাকে বলবো কি ম্যাক্রো মেটাক্রিপ্টো মেরাজয়েড। তো তোমাকে একটা আইকিউ কোশ্চেন করি, তাহলে বলো এই ম্যাক্রো মেটাক্রিপ্টোমেরাজয়েড আর মাইক্রো মেটাক্রিপ্টোমেরাজয়েডের মধ্যে তোমার কোনটা যকৃতে থাকবে থেকে তোমার কি নতুন যকৃৎ কোষকে আক্রমণ করবে, আর কোনটা সহজেই যকৃৎ কোষ থেকে বেরিয়ে যেতে পারবে, এটা বলো দেখি। তাহলে এটা কোনটা বেরিয়ে যেতে, তাহলে যেটা বড় ওটা যকৃৎ কোষ থেকে বেরিয়ে যেতে পারবে না, আর যেটা আকারে ছোট ওটা সহজে কি হবে, এই যকৃৎ থেকে বেরিয়ে যাবে। তাহলে বেরিয়ে গিয়ে কোথায় চলে যাবে বলো দেখি, আমাদের রক্তে আসবে, রক্তে এসে কোথায় প্রবেশ করবে, লোহিত রক্তকণিকার ভিতরে প্রবেশ করবে। তো পরীক্ষাটা এমসি বর্ষ বাবা যে লোহিত রক্তকণিকার ভিতরে কোনটি প্রবেশ করে, ম্যাক্রো মেটাক্রিপ্টোমেরাজয়েড নাকি মাইক্রো মেটাক্রিপ্টোমেরাজয়েড? তাহলে কোনটা হবে, মাইক্রো মেটাক্রিপ্টোমেরাজয়েড। তাহলে মাইক্রো মেটাক্রিপ্টোমেরাজয়েড যেটা আছে এর আকার ছোট হওয়ার কারণে সে যকৃৎ থেকে তোমার কি বের হয়ে রক্তে আসবে, এসে লোহিত রক্তকণিকার ভিতরে কি প্রবেশ করবে। আর ম্যাক্রো মেটাক্রিপ্টোমেরাজয়েড যেটা আছে এটা আবার নতুন নতুন কি করবে, যকৃৎ কোষকে কি করবে, এই আক্রমণ কি করবে। ক্লিয়ার? আচ্ছা ওকে, ঠিক আছে। তাহলে আমরা যেহেতু এটা অনেক বড় নাম, দেখো এই তোমার এটা অনেক বড় নাম না মেটাক্রিপ্টোমেরাজয়েড। তো মেটাক্রিপ্টোমেরাজয়েড যেহেতু নামটা অনেক বড়, এই জন্য আমরা এই নামটাকে আমরা শর্টকাটে কি বলবো, শর্টকাটে আমরা এটাকে মেরাজয়েড বলবো। ওই যে লাস্ট অংশটা বলবো আর কি, এটাকে আমরা মেরোজয়েড বলবো আর কি, এটাকে মেরোজয়েড। যেহেতু এই মেটাক্রিপ্টোমেরাজয়েড নামটাকে অনেক বড়, এই জন্য আমরা শর্টকাটে বলার জন্য এটাকে আমরা কি বলতে পারি, মেরাজয়েড বলতে পারি, সংক্ষিপ্ত মেরাজয়েড বলবো। তাহলে মেটাক্রিপ্টোমেরাজয়েডটা আমরা কি করবো, সংক্ষেপে আমরা এটাকে মেরাজয়েড বলবো, এটা আমরা মেরাজয়েড বলবো। তাহলে তুমি চিত্রটাকে দেখো, তোমার চিত্রটা ক্লিয়ার কিনা দেখো। তাহলে দেখো এই যেটা ক্রিপ্টোজয়েড যেটা আছে এটা নতুন যকৃৎ কোষকে আক্রমণ করলো, এই ক্রিপ্টো কি মেরাজয়েডটা। তো এটা সাইজন্ট হলো, এবার তোমার কি এই মেটাক্রিপ্টোমেরাজয়েড আবার যকৃৎ কোষে ভেঙে আবার নতুন যকৃৎ কোষকে কি করলো, আক্রমণ করলো, এই যকৃৎ কোষকে আক্রমণ করলো। তাহলে এটা কি কয় প্রকার হয় বলো দেখি, এটা কয় প্রকার হয়, দুই প্রকার। এটা আকারে বড়, এটা আবার নতুন যকৃৎ কোষকে আক্রমণ করবে, আর আকার কি ছোট, ওটা তোমার কি কোথায় চলে যাবে, রক্তে যাবে। রক্তে কি কার ভিতরে প্রবেশ করবে, এটা হলো আমাদের যে লোহিত যে রক্তকণিকা, এটা কি কার ভিতরে, এই লোহিত রক্তকণিকার ভিতরে কি করবে, এটা কি প্রবেশ করবে। ওকে, তো আমরা এখন লোহিত রক্ত, তাহলে এখন আমাদের হ্যাপাটিক সাইজোগনি শেষ। তাহলে এখন আমরা কি পড়বো বলো দেখি, এরিথ্রোসাইটিক যে সাইজোগনি এটা এখন আমরা পড়াশোনা করবো। তাহলে আমরা ব্যাখ্যাগুলো পড়ে নাও। দেখো তাহলে স্পোরজয়েড প্রবেশ করার পরে যকৃৎ ভিতরে কি তৈরি করছে বলো, ক্রিপ্টোজয়েড। দেখো যকৃৎ কোষে প্রবেশের পর স্পোরজয়েড কি গ্রহণ করছে মনে আছে না, খাদ্য গ্রহণ করা শুরু করে। তাহলে খাদ্য কি গ্রহণ করার পর এর আকৃতি থেকে বড় হয়, এমনকি মাকু আকৃতির স্পোরজয়েড গুলা এখানে তোমাকে কি আকৃতি বলো দেখি, গোলা আকৃতি। তাহলে কিন্তু পরিবার বসো বাবা, এই স্পোরজয়েডের আকৃতি কেমন, মাকু আকৃতির কি গোলা, স্পোরজয়েড গুলা গোলা আকৃতির ক্রিপ্টোজয়েড হলো। তাহলে ক্রিপ্টোজয়েড গুলো এখন কি বিয়োজন হবে। তা দেখো প্রতিটি ক্রিপ্টোজয়েডের নিউক্লিয়াস ক্রমাগত বিয়োজিত হয়, কয়েকদিনের মধ্যে বহু নিউক্লিয়াস বিশিষ্ট তখন কি করে, দশায় পরিণত হয়। তাহলে বহু নিউক্লিয়াস বিশিষ্ট পরজীবীর এই দশাটাকে কি বলে বলো দেখি, সাইজন বলে। পরীক্ষা প্রশ্ন বাবা, বহু নিউক্লিয়াস বিশিষ্ট পরজীবী দশায় কি বলে, সাইজন। সাইজন থেকে পর কি তৈরি হবে, ক্রিপ্টোমেরাজয়েড। তাহলে পরিণত সাইজনটার অভ্যন্তরে উৎপন্ন প্রতিটি নিউক্লিয়াসের চারপাশে কি জমা হবে বলো, চারপাশে কিছু পরিমাণ কি সাইটোপ্লাজম জমা হয়ে যে নতুন কোষের সৃষ্টি করে তাকে কি বলা হয়, ক্রিপ্টোমেরাজয়েড বলা হয়। এগুলো সাইজন, এগুলো তোমার কি এই সাইজন, অর্থাৎ নিউক্লিয়াস, এই সাইজন আরও তোমার কি যকৃৎ কোষের ঝিল্লি ভেঙে বের হয়ে
যকৃতের সাইনোসয়েড, ওই যকৃতের যে কোষগুলো ফাঁকা স্থানে সাইনোসয়েডে এই অবস্থান করে এবং এখান থেকে পরবর্তী চক্র শুরু করে। তা দেখো এই মানুষের যকৃতে প্যারেনকাইমা কোষ অর্থাৎ হ্যাপাটোসাইটে স্পোরোজয়েড থেকে ওই যে শুরু থেকে তোমার কি পর্যন্ত বলো দেখি, ক্রিপ্টোমেরাজয়েড কি সৃষ্টি পর্যন্ত পরজীবীর সাইজোগনি অথবা অজনজনকে তোমার কি বলা হয়, প্রি ইউরিথোসাইটিক সাইজোগনি বলা হয়। একটি প্রি ইউরিথোসাইটিক সাইজোগনি সম্পূর্ণ করতে তোমার কি প্রায় কয়দিন সময় লাগে, 4 দিন সময় লাগে। এই সময় এক একটি সাইজন থেকে 8,000 থেকে তোমার কি 20,000 পর্যন্ত মেরোজয়েড সৃষ্টি হতে পারে। আচ্ছা, এই সময় রোগীর দেহে তোমার কি কোনো লক্ষণ কি প্রকাশ পায় না, কি হয় না কোনো লক্ষণ, ওই যে সুপ্ত অবস্থা যেটা পড়ছিলাম এক্সোইরিথোসাইটিক সাইজোগনি। তাহলে দেখো প্রি ইউরিথোসাইটিক সাইজোগনি চক্র উৎপন্ন কি বলো দেখি, ক্রিপ্টোমেরাজয়েড গুলো আবার নতুন কাকে আক্রমণ করে, হেপাটোসাইটকে আক্রমণের মাধ্যমে এক্সোইরিথোসাইটিক সাইজোগনি চক্রের সূচনা করে। সাইজন পরিণত ক্রিপ্টোমেরাজয়েড গুলো নতুন যকৃৎ কোষে প্রবেশ করে নিউক্লিয়াসের বারবার বিভাজনের মাধ্যমে বহু নিউক্লিয়াস বিশিষ্ট সাইজন দশকে পরিণত হয়। তাহলে মেটাক্রিপ্টোমেরাজয়েড, তাহলে সাইজনটার প্রতিটি নিউক্লিয়াসের চারপাশে সাইটোপ্লাজম জমা হয়ে এমনকি প্লাজমা মেমব্রেন দ্বারা আবৃত হয়ে যেসব নতুন কোষ সৃষ্টি করে তাদেরকে কি বলা হয়, মেটাক্রিপ্টোমেরাজয়েড বলা হয়। তাহলে বলতো আক্রান্ত যকৃৎ কোষের ভাঙন। তাহলে কে বলো দেখি, এই মেটাক্রিপ্টোমেরাজয়েড গুলো পরিণত হলে আক্রান্ত যকৃৎ কোষটা কি হয়, বিদীর্ণ হয়ে করে বেরিয়ে আসে এবং নতুন নতুন যকৃৎ কোষে আক্রমণ করে এবং এই চক্রে কি পুনরাবৃত্তি ঘটে। এই অবস্থায় মানুষের যকৃৎ কোষে প্রচুর মেরোজয়েড পাওয়া যায়। মেরোজয়েড পাওয়া যায় মানে কি, ওই মেটাক্রিপ্টোমেরাজয়েডের সংক্ষিপ্ত রূপটাকে আমরা কি বললাম, মেরোজয়েড বললাম। আকারের ভিত্তিতে এদেরকে কয় ভাগ করা যায়, 2 ভাগ করা যায়। একটা হল কি মাইক্রো মেটাক্রিপ্টোমেরাজয়েড, আর হল কি ম্যাক্রো মেটাক্রিপ্টোমেরাজয়েড। কোনটা কোথায় যাবে বলো, তাহলে দেখো এই মাইক্রো মেটাক্রিপ্টোমেরাজয়েড গুলো আকারে ছোট, তাহলে আকারে ছোট, আর ম্যাক্রো মেটাক্রিপ্টোমেরাজয়েড গুলো আকারে বড়। তাহলে বড় আকৃতির মেরোজয়েড গুলো, অর্থাৎ মেরোজয়েড বলতে কাকে বুঝেছে, এই বড় আকৃতির ম্যাক্রো মেটাক্রিপ্টোমেরাজয়েড গুলো নতুন যকৃৎ কোষকে আক্রমণ করে এমনকি বংশবৃদ্ধি ঘটায়। আর ছোট আকৃতির মেরোজয়েড গুলোর পরীক্ষা প্রশ্ন ছিল, ছোট আকৃতির মাইক্রো মেটাক্রিপ্টোমেরাজয়েড গুলো যকৃৎ কোষে আক্রমণের পরিবর্তে কোথায় চলে আসে বলো দেখি, রক্তস্রোতে আসে। তাহলে রক্তস্রোতে চলে আসে এমনকি কোথায় প্রবেশ করে বলো দেখি, মানুষের লোহিত রক্তকণিকায় কি ভিতরে কি করে, প্রবেশ করে এবং লোহিত রক্তকণিকায় আক্রমণ করে। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন করে লোহিত রক্তকণিকায় আক্রমণ করে মাইক্রো মেটাক্রিপ্টোমেরাজয়েড নাকি ম্যাক্রো, তাহলে কোনটা হবে, মাইক্রো মেটাক্রিপ্টোমেরাজয়েড। তাহলে স্পোরোজয়েড থেকে এই অবস্থায় পৌঁছাতে পরজীবী তোমার কি লাগে, 7 থেকে 10 দিন। তাহলে টোটাল হ্যাপাটিক সাইজোগনিটা সম্পূর্ণ হইতে এই সময় লাগে 7 থেকে 10 দিন। আর তার মধ্যে প্রি ইউরিথোসাইটিক সময় লাগে তোমার কি কয়দিন, 4 দিন। আর বাকিটা লাগবে হলো কি 3 থেকে 6 দিন লাগবে হলো এক্সোইরিথোসাইটিক সাইজোগনিতে। আচ্ছা, তাহলে আরটা তোমাকে এখানে দেখাই, এখান থেকে হলো এই হিপনোজয়েড একটা শব্দ আছে, কি আছে, হিপনোজয়েড। তো হিপনোজয়েড মানেটা কি তোমাকে সহজে বুঝাতে পারবো। এটা হলো অনেক সময় এই যে যকৃতে যখন তোমার কি, এটা তো স্পোরোজয়েড তাই না, এটা তো স্পোরোজয়েড। এই স্পোরোজয়েডটা যখন তোমার কি করে, যকৃতে প্রবেশ করে, তো যকৃতে প্রবেশ করার পরে ওরা কয়েক মাস বা কয়েক বছর পর্যন্ত যকৃতের কি করে না, যকৃতে কোনো বংশবৃদ্ধি করে না। মানে ওরা কয়েক মাস বা কয়েক বছর কি করে, ওরা যকৃতের ভিতরে কি অবস্থান করে, ওরা ওই যে ক্রিপ্টোজয়েড বা ক্রিপ্টোমেরাজয়েডে পরিণত হয় না, যকৃতের ভিতরে থাকে। তাহলে এই যে তোমার কি স্পোরোজয়েডটা কয়েক মাস বা কয়েক বছর তোমার কি যকৃতে যে এই যে আছে, এই অবস্থাটাকে কি বলা হয়, এই অবস্থাটাকে পরে যে কি হিপনোজয়েড বলা হয়, কি বলা হয়, এই হিপনোজয়েড, এটা কি হিপনোজয়েড বলা হয়। তাহলে হিপনোজয়েড কি বলো দেখি, হিপনো শব্দ থেকে গুপ্ত, এই হিপনো শব্দ তো কিন্তু এই গুপ্ত বা কি সুপ্ত, হিপনো শব্দের অর্থ কি গুপ্ত বা কি সুপ্ত। এটা হলো তোমার কি এই যকৃৎ কোষে যখন তোমার কি স্পোরোজয়েড কি প্রবেশ করলো, স্পোরোজয়েড কি প্রবেশ করার তোমার কি কয়েক মাস বা কয়েক বছর পর্যন্ত কি হয় না, এই স্পোরোজয়েডে কোনো পরিবর্তন হয় না, ওরা এখানে থাকে। এরপর ওরা আবার কি বংশবৃদ্ধি করা শুরু করে। তো এই যে স্পোরোজয়েড যে কয়েক মাস বা কয়েক বছর পরিণত হয় নাই, এটাকে তোমার কি বলা হয়, এই হিপনোজয়েড বলা হয়। এটাকে কি হিপনোজয়েড বলা হয়, কি বলা হয়, হিপনোজয়েড বলা হয়। এটা পরীক্ষাটা প্রশ্ন ছিল যে দেখো তাহলে এরিথ্রোসাইটিক সাইজোগনি। তাহলে বলো তো এখন ওই যে মাইক্রো মেটাক্রিপ্টোমেরাজয়েডটা তোমার কি কার ভিতরে প্রবেশ করছে বলো, এরিথ্রোসাইটিক সাইজোগনির ভিতরে প্রবেশ করছে, লোহিত রক্তকণিকার ভিতরে প্রবেশ করছে, এটাকে আমরা এরিথ্রোসাইটিক সাইজোগনি বা লোহিত রক্তকণিকার কি বলি, অযৌন চক্র বলা হয়। তাহলে স্পোরোজয়েড দশা মানুষের দেহে প্রবেশের পর ম্যালেরিয়ার পরজীবী রক্তে আত্মপ্রকাশ করতে 7 থেকে 8 দিন সময় লাগে। তাহলে এই সময়টাকে তোমার কি বলা হয়, প্রি প্যাটার্ন কাল বলা হয়, প্রি প্যাটার্ন কাল বলা হয়, মানে যে তোমার কি সুপ্ত অবস্থা বলা হয় আর কি। তাহলে অনেক সময় স্পোরোজয়েড যকৃৎ কোষে, দেখো এই যে অনেক সময় এই স্পোরোজয়েড গুলো কোন কোষে বলো দেখি, যকৃৎ কোষে প্রবেশের পর এটি তোমার কি হয় না, বিভাজিত হয় না, না হয় তোমার কি সুপ্ত অবস্থা কি বিরাজ করে এবং দীর্ঘ তোমার কি কয়েক মাস বা বছরও এরা কি বছর পরে এরপর এরা বিভাজিত হয়ে ম্যারেজয়েড সৃষ্টি করতে পারে। তাহলে ম্যালেরিয়া পরজীবীর এই ধরনের যে সুপ্ত অবস্থা, এই ধরনের সুপ্ত অবস্থা কি বলা হয়, এই স্পোরোজয়েডদেরকে তোমার কি বলা হয়, হিপনোজয়েড বলা হয়। এটাকে হিপনোজয়েড বলা হয়, পরীক্ষা প্রশ্ন ছিল। তাহলে হ্যাপাটিক বা যকৃৎ সাইজোগনিতে সৃষ্ট মাইক্রো মেটাক্রিপ্টোমেরাজয়েড তোমার কি মেরাজয়েড কোথায় প্রবেশ করছে বলো দেখি, রক্তে লোহিত রক্তকণিকায় আক্রমণ করার পর আমাকে কোন চক্রে শুরু হয়েছে বলো, এরিথ্রোসাইটিক সাইজোগনি চক্র শুরু হয়েছে। তো আমরা এরিথ্রোসাইটিক সাইজোগনি চক্রটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা থেকে আমাদের সব প্রশ্ন আসবে, এখান থেকে এটা কি 100% ইম্পর্টেন্ট, এরিথ্রোসাইটিক সাইজোগনিটা। এখান থেকে দেখো অনেক পুরোটাই তোমার কি পরীক্ষা প্রশ্ন আসছে, এই এমসিকিউ বলো সিকিউ বলো একদম পুরোটাই পরীক্ষা প্রশ্ন আসছে। তো আমরা এই এরিথ্রোসাইটিক সাইজোগনি যেটা আছে এটা পরীক্ষা 3 নম্বর প্রশ্ন আসে। তো আমরা এখন এই চিত্রটা আঁকবো, এই চিত্রটা আঁকবো। তাহলে আমরা এই চিত্রটা আঁকবো, আমরা হেডলাইন দাও এরিথ্রোসাইটিক সাইজোগনি।
তাহলে এরিথ্রোসাইটিক সাইজোগনি, এরিথ্রোসাইটিক সাইজোগনি। আচ্ছা, এরিথ্রোসাইটিক সাইজোগনি, তাহলে আরেকটা পৃষ্ঠা যাও, আরেকটা পৃষ্ঠা যাও। আচ্ছা, আরেকটা পৃষ্ঠায় যাও। এখান থেকে এরিথ্রোসাইটিক সাইজোগনির ক্ষেত্রে তোমার এটা তো পড়তে হবে, দুইটা পৃষ্ঠা লাগবে। প্রথম পৃষ্ঠা আগে এরিথ্রোসাইটিক সাইজোগনিটা লেখো, লাগে এটা লেখো এরিথ্রোসাইটিক সাইজোগনি। এটা কি এরিথ্রোসাইটিক, এটা কি এরিথ্রোসাইটিক সাইজোগনি, এটা কি এরিথ্রোসাইটিক সাইজোগনি, এটা কি এরিথ্রোসাইটিক সাইজোগনি, এটা এরিথ্রোসাইটিক সাইজোগনি। তাহলে বলতো এরিথ্রোসাইটিক সাইজোগনি কার ভিতরে হবে? লোহিত রক্তকণিকার ভিতরে হবে। তো এরিথ্রোসাইটিক সাইজোগনির ধাপ আছে প্রায় তোমার কি 7টা ধাপ আছে। আমরা আগে ধাপগুলো মুছে উঠতে হবে আর কি। তো এরিথ্রোসাইটিক সাইজোগনির যে ধাপগুলো আছে এটা আগে মুছে করে পরীক্ষাটা প্রশ্ন পাবা, নিচের কোটি এরিথ্রোসাইটিক সাইজোগনির ধাপ বা ধাপ নয়, এটা এবার প্রশ্ন পাবা। তো এরিথ্রোসাইটিক সাইজোগনির যে ধাপগুলো আছে এই ধাপগুলো আমরা একটা পৃষ্ঠা লিখি, চিত্রটা একটা পৃষ্ঠা আঁকবো। তো এটা লেখো, আমরা এটা এবার মনে রাখবো আর কি, ট্রসি, এটা এইভাবে লেখো, এ ট্রসি আসামে, আমরা এটা মনে রাখবো এ ট্রসি আসামে গেল, এটা দিয়ে মনে রাখবো। তাহলে কি মনে রাখবো? ট্রসি আসামে গেল, তাহলে ট্রসি আসামে গেল, ট্রসি আসামে গেল, এ ট্রসি আসামে গেল, এটা দিয়ে মনে রাখবো। তাহলে ট্রসি আসামে গেল, তাহলে টতে আমরা যেটা মনে রাখবো এটা লেখো, এই টতে আমরা যেটা মনে রাখবো প্রথম যে ধাপ যেটা আছে এটা কি ট্রোফোজাইট। এই ধাপগুলো মনে থাকলে তোমার সিরিয়ালি তুমি পুরো চক্রটা ইজিলি আঁকতে পারো, চিত্রগুলো আঁকতে পারো আর কি। টতল কি ট্রোফোজাইট, টতল কি ট্রোফোজাইট, এটা কি ট্রোফোজাইট, ততল কি ট্রোফোজাইট, এই ট্রোফোজাইট। জয়েট মানে হলো দশা, এটাকে বলে ক্রিপ্টোজাইট, জয়েট মানে দশা, ট্রোফোজাইট। তাহলে টতল কি ট্রোফোজাইট। দন্তেশ্বত হলো সিগনেট রিং, এটা পরীক্ষা খ নম্বরে প্রশ্ন পাবা, ক নম্বরে প্রশ্ন পাবা। দন্তেশ্বত হলো কি সিগনেট রিং, সিগনেট রিং। আর সরিয়াতল তোমাকে অ্যামিবয়েড, এ সরিয়াতল কি অ্যামিবয়েড, এ সরিয়াতল কি অ্যামিবয়েড, সরিয়াতল কি অ্যামিবয়েড কি ট্রোফোজাইট, এ অ্যামিবয়েড কি ট্রোফোজাইট, এ অ্যামিবয়েড কি ট্রোফোজাইট। তাহলে দন্তেশ্বত হলো তোমার কি এ আতল কি অ্যামিবয়েড ট্রোফোজাইট। সাত হলো সাইজন্ট, সাত হলো কি সাইজন্ট, সাত হলো কি সাইজন্ট। মতল কি মেরোজয়েট, মতল কি মেরোজয়েট, মতল কি মেরোজয়েট। তাহলে মতল কি মেরোজয়েট। আর গেলুত হলো তোমার কি গ্যামিটোসাইট, গেলুত হলো কি গ্যামিটোসাইট, গেলুত হলো কি গ্যামিটোসাইট, গেলুত হলো কি গ্যামিটোসাইট, গেলুত হলো কি গ্যামিটোসাইট। তাহলে টত হলো তোমার কি ট্রোফোজাইট, টতল কি ট্রোফোজাইট। আর শীত হলো তোমার কি টতল কি ট্রোফোজাইট, শীত হলো কি সিগনেট রিং, আত হলো কি অ্যামিবয়েড ট্রোফোজাইট, সাত হলো কি সাইজন, মেত হলো কি মেরোজয়েট, আর গেলুত হলো কি গ্যামিটোসাইট, গেলুত হলো কি গ্যামিটোসাইট। বুঝলাম? তাহলে মুছে করে ফেলো, ট্রসি আসামে গেলো, ট্রসি আসামে গেলো। তাহলে ট্রোফোজাইট প্রথম ধাপটা ট্রোফোজাইট চিত্র রাখবো, এরপরে সিগনেট রিং এর চিত্র রাখবো, এরপরে অ্যামিবয়েডের ট্রোফোজাইটের চিত্র রাখবো, এরপর সাইজন্টের চিত্র রাখবো, এরপর মেরোজয়েট, এরপর কি গ্যামিটোসাইটের চিত্র রাখলে আমাদের কি চিত্র আঁকা শেষ। তো আমরা চিত্র আঁকা শুরু করে একটা নতুন পৃষ্ঠা নাও, একটা নতুন পৃষ্ঠা নাও, আমরা এটা নতুন পৃষ্ঠা নিই, এটা নতুন পৃষ্ঠা নাও। তাহলে প্রথম আমাদের ধরো লোহিত রক্তকণিকা আছে, তাই না? তো লোহিত রক্তকণিকাকে গোল দিয়ে অবতল। তাহলে আমরা এখান থেকে একটা নতুন বিষয় নিয়ে লেখো। তো এরিথ্রোসাইটিক সাইজোগনি লেখা শুরু করে, এরিথ্রোসাইটিক সাইজোগনি। সাথে সাথে বর্ণটাও পড়াই ফেলবো, কোনো সমস্যা নেই, এখনই মুখস্থ হয়ে যাবে। তো এখান থেকে প্রশ্ন পাবাই, এমসিকিউ বলো সিকিউ বলো, সব জায়গায় প্রশ্ন পাবাই, এখনই মুখস্থ হবে তোমার। এরিথ্রোসাইটিক সাইজোগনি, এরিথ্রোসাইটিক সাইজোগনি, এরিথ্রোসাইটিক সাইজোগনি, এরিথ্রোসাইটিক সাইজোগনি, এরিথ্রোসাইটিক সাইজোগনি, এখন লেখো, এখন মুখস্থ হবে। তো প্রথমে আমরা ধরো এখান থেকে এটা আমরা চক্রটা এই দিক থেকে শুরু করে আগে লিখুন। এখন এখান থেকে শুরু করে আমরা আবার এখানে ঘুরে আসবো আর কি। তো যেহেতু চক্র সাইজন্য অযৌন চক্র, এটা লিখবো। তো প্রথমে আমরা ধরো এখান থেকে এটা দোলাম, এটা হলো একটা লোহিত রক্তকণিকা, এটা হলো ধরো কি লোহিত রক্তকণিকা, এটা লোহিত রক্তকণিকা। তো লোহিত যে রক্তকণিকা আমরা জানি, লোহিত রক্তকণিকা তো নিউক্লিয়াস বিহীন, এবং লোহিত যে রক্তকণিকা আছে লোহিত রক্তকণিকার ভিতরে কোনো কি থাকে না, কোনো কোষীয় কোনো উপাদান থাকে না। তাহলে মানে আমরা এটা গোল লোহিত রক্তকণিকা গোল দিয়ে অবত, তাহলে আমরা গোল করে আঁকলাম, এটা লোহিত রক্তকণিকা আরবিসি। তো লোহিত রক্তকণিকার ভিতরে কোনো কিছুই নাই, লোহিত রক্তকণিকার ভিতরে শুধু একটাই উপাদান আছে, কোনটা বলো দেখি? হিমোগ্লোবিন আছে। কি আছে? হিমোগ্লোবিন। তো হিমোগ্লোবিন ধরো আমরা ধরে নিলাম ভিতরে হিমোগ্লোবিন আছে, ওটার আইডেন্টিফাই কি করলাম না। এখন আমাদের এই লোহিত রক্তকণিকার ভিতরে কে প্রবেশ করছে বলো দেখি? মাইক্রো ম্যাটাক্রিপ্টোমেরাজয়েড। কে? মাইক্রো কি ম্যাটাক্রিপ্টোমেরাজয়েড। তো আমরা ধরো এখান থেকে এটা দেখালাম, আমরা ঘুরে আবার এটা কাছে আসবো আর কি। ধরো আমরা এখান থেকে এটা বললাম, এখান থেকে এটা ছোট করে আঁকো, এখান থেকে ধরো আমরা এখান থেকে বললাম এটা হলো কি মাইক্রো ম্যাটাক্রিপ্টোমেরাজয়েড, ধরো এটা কি মাইক্রো ম্যাটাক্রিপ্টোমেরাজয়েড, এটা হলো কি যকৃৎ কোষের ভিতরে প্রবেশ করবে। তো এটা হলো কি মাইক্রো ম্যাটাক্রিপ্টোমেরাজয়েড, এটা ধরো এটা কি নিউক্লিয়াস, আর তুমি ডট ডট দিয়ে দিলা, ডট ডট দিয়ে দিলা, এটা হলো তোমার কি সাইটোপ্লাজম। ধরো এই মাইক্রো ম্যাটাক্রিপ্টোমেরাজয়েড, এগুলো ধরো কি সাইটোপ্লাজম, এটা লিখলে আর কি। তো তুমি এখান থেকে এই মাইক্রো ম্যাটাক্রিপ্টোমেরাজয়েডটা তাহলে এখন কার ভিতরে প্রবেশ করবে বলো দেখি? এটা কি আমাদের লোহিত যে রক্তকণিকা এর ভিতরে প্রবেশ করবে। তাহলে এটাকে আমরা কি বলবো বলো দেখি? তো আমরা এই মাইক্রো ম্যাটাক্রিপ্টোমেরাজয়েড না লিখে আমরা শর্টকাট এটাকে কি লিখতে পারি বলো দেখি? শর্টকাট নাম কি? মেরাজয়েড। আমরা এটাকে কি লিখলাম? এটা হল কি মেরাজয়েড, এটা কি মেরাজয়েড, এটা কি মেরাজয়েড। তাহলে এই মেরাজয়েডটা কার ভিতরে প্রবেশ করবে বলো দেখি? এই মেরাজয়েডটা লোহিত যে রক্তকণিকা, এই লোহিত রক্তকণিকার ভিতরে কি প্রবেশ করবে? তাহলে আমরা লোহিত রক্তকণিকার ভিতরে প্রবেশ করো, তাহলে আমরা এই লোহিত রক্তকণিকার ভিতরে
প্রবেশ করলো। তাহলে লোহিত রক্তকণিকার ভিতরে কি আমরা কি কোনো নিউক্লিয়াস দিব না, কারণ লোহিত রক্তকণিকাতে নিউক্লিয়াস থাকে না। তাহলে এখান থেকে আমরা প্রথমে কি করলাম, এই ম্যারোজয়েডটা এই লোহিত রক্তকণিকার ভিতরে প্রবেশ করলো। প্রথমে এখানে একটা ঘটনা ঘটবে, প্রথম ঘটনাটাকে খেয়াল কর, প্রথম ঘটনাটাকে খেয়াল কর। এটা তো হলো ম্যারোজয়েডের ধরনের নিউক্লিয়াস, একদম ছোট করে একটা ডট দিয়ে রাখো, এটা নিউক্লিয়াস। তো এই ম্যারোজয়েডটা লোহিত রক্তকণিকার ভিতরে প্রবেশ করে তোমার কি করে, খাদ্য গ্রহণ করে। খাদ্য গ্রহণ করে মানে সহজ কথা, লোহিত রক্তকণিকার ভিতরে আছে হিমোগ্লোবিন, ওই হিমোগ্লোবিন খাওয়া শুরু করে আর কি। যখন এই ম্যারোজয়েডটা লোহিত রক্তকণিকা থেকে হিমোগ্লোবিন খাওয়া শুরু করে, বোঝো সবচেয়ে ইম্পর্টেন্ট কথা এটাই, হিমোগ্লোবিন খাওয়া শুরু করে, তখন এই ম্যারোজয়েডের ভিতরে তোমার কি হবে, এই ক্ষুদ্র ছোট একটা গহ্বর তৈরি হয়। কি তৈরি হয়? গহ্বর কি তৈরি হয়। তাহলে প্রথম ধাপে কি হবে বলো দেখি। প্রথম ধাপে এই ম্যারোজয়েডটা লোহিত রক্তকণিকার ভিতরে তখন হিমোগ্লোবিনকে কি খাদ্য হিসেবে কি করে, গ্রহণ করে। ইন দ্য মিন টাইম এই ম্যারোজয়েডের ভিতরে ছোট একটা গহ্বর তৈরি হয়। তাহলে এই দশাটাকে তোমার কি বলা হয়, যেহেতু খাদ্য গ্রহণ করছে, ট্রফো মানে হলো খাদ্য, এখানে ট্রফো যে শব্দটি, এই ট্রফো মানে হলো কি খাদ্য, এটাকে তোমার কি বলা হয়, এটাকে ট্রফোজয়েড, এটাকে তোমার কি বলা হয়, এটাকে ট্রফোজয়েড বলা হয়, এটাকে কি বলা হয়, ট্রফোজয়েড বলা হয়, এটাকে কি ট্রফোজয়েড বলা হয়। এখানে ট্রফো শব্দটা থেকে এটা লেখা, এখানে এই ট্রফো যে শব্দটি, এই ট্রফো শব্দ থেকে খাদ্য, ট্রফো শব্দ থেকে খাদ্য। তাহলে বলতো প্রথম ধাপটাকে আমরা ট্রফোজয়েড কেন বলি বলো দেখি। কারণ এখানে তোমার কি এই ম্যারোজয়েডটা লোহিত রক্তকণিকার ভিতর কি প্রবেশ করে কি গ্রহণ করছে, খাদ্য গ্রহণ করছে, এই জন্য আমরা রাখছি কি ট্রফোজয়েড। আর জয়েড মানে তো দশা জানে, জয়েড মানে কি দশা, এটাকে আমরা কি বলি, ট্রফোজয়েড বলি। ক্লিয়ার? আচ্ছা আমি একটু বই থেকে তোমাকে দেখাই, একটু বই থেকে তোমাকে দেখাই, এখান থেকে তুমি দেখো, বই থেকে দেখে তোমাকে দেখাই, এটা দেখো। তাহলে দেখো প্রথমে আমরা এই জায়গা থেকে দেখো, তাহলে এটা চিত্রটা বুঝতে পারছো কিনা দেখো। তাহলে এগুলো কি বলো দেখি, ম্যারোজয়েড। তাহলে এই যে আমরা একটা দিয়ে দেখাইছি আর কি, পরে অন্যগুলো দিয়ে দেখাবো, আগে একটা দিয়ে দেখলাম এই ম্যারোজয়েড। তাহলে এই ম্যারোজয়েড গুলা কার ভিতরে প্রবেশ করছে, লোহিত রক্তকণিকার ভিতরে প্রবেশ করছে। করে দেখো তো এটা হলো তোমার কি ট্রফোজয়েড, এটা ট্রফোজয়েড কিনা, ট্রফোজয়েড। এটা ট্রফোজয়েডে কি বলো দেখি, নিউক্লিয়াস। আর ডট ডট যেগুলো, এগুলো কি সাইটোপ্লাজম। আর দেখো এই যে ভিতরে একটা গহ্বর তৈরি হয়েছে কিনা, এই ছোট একটা গহ্বর তৈরি হয়েছে। দেখো তো আমাদের এই চিত্র, তোমাকে দেখো চিত্র ঠিক আছে কিনা, এই ছোট একটা কি গহ্বর কি তৈরি হয়েছে। ওকে, তাহলে বর্ণটা কি পড়ো, বর্ণটা কি পড়ো, বর্ণটা পড়ো, এই ট্রফোজয়েড আগে বর্ণনা পড়ো। তাহলে ট্রসি আসামে গেল, প্রথম ধাপের নাম কি বলো দেখি, এই প্রথম ধাপের নাম কি, ট্রফোজয়েড। তাহলে দেখো মাইক্রোম্যাটাকিউপের ম্যারোজয়েড তোমার কার ভিতরে প্রবেশ করছে, লোহিত রক্তকণিকার অভ্যন্তরে কি বক্ষণ করা শুরু করছে বলো, এই কি বক্ষণ করা শুরু করছে, এই হিমোগ্লোবিন কি বক্ষণ করে আকার কি হয়, বড় হয়, এমনকি গোলাকার হয়। এক নিউক্লিয়াস যুক্ত পরজীবীর এই দশাকে কি বলা হয়, ট্রফোজয়েড বলা হয়। এবং এই অবস্থায় জীবাণু দেহে কি দেখা যায় বলো দেখি, ক্ষুদ্র একটি তোমার কি দেখা যায়, কোষ গহ্বর কি দেখা যায়। তার ট্রফোজয়েড অত্যন্ত কি দশা বলো দেখি, ক্ষণস্থায়ী দশা। এর পরীক্ষা এমসিকিউ বসা বাবা, যে ম্যালেরিয়া পরজীবীর এই রিথোসাইটিস সাইজোগনিতে কোনটি অত্যন্ত ক্ষণস্থায়ী দশা, ট্রফোজয়েড। মানে এটা অল্প কিছু সময়ের জন্য এটা দেখা যায় আর কি। আচ্ছা এখন তুমি ধরো, এখন তুমি এটা চিন্তা করো, পরের ধাপটা তুমি এখান থেকে, পরের ধাপটা আঁকো, পরের ধাপটা এখান থেকে আঁকো, পরের ধাপটা আমরা এখান থেকে আঁকি। আচ্ছা তুমি এখন তোমাকে দিয়ে চিন্তা করো, ধরো তুমি কোথাও গেলা, কোথাও গিয়ে ধরো বিয়ে বাড়িতে বা কোথাও গিয়ে খাওয়া শুরু করলা। তো যেটু সময় তুমি কি খাওয়া শুরু করলা, তোমার ভিতরে একটা গহ্বর তৈরি হয়েছে। তাহলে যত বেশি খাবা তোমার গহ্বরটা, ধরো পেটটা তত বড় হচ্ছে। তো এখন এই যে তোমার কি ম্যালেরিয়ার যে পরজীবী, ও লোহিত রক্তকণিকার ভিতরে হিমোগ্লোবিন পাইছে খাচ্ছেই। আর এদিক দিয়ে তার এই যে গহ্বরটা যেটা আছে, এই সবুজ কালার আমরা যেটা দেখতে পাচ্ছি, এই যে গহ্বরটা, এই গহ্বরটা আকারে বড় হচ্ছে। তো প্রথমে আমরা কি করবো, প্রথমে আমরা হলো এই যে তোমার কি এই চিত্রটা প্রথমে এখান থেকে বুঝিও, প্রথমে আমরা এই চিত্রটা আঁকবো, এটা এই প্রথমে গোল দিয়ে এটা আঁকবো। তাহলে প্রথম আমরা এখান থেকে আঁকলাম, এটা হলো তোমার কি হবে, এটা হলো কি ম্যালেরিয়ার কি যে পরজীবীটা, এটা কি এরপর ট্রফোজয়েডটা আর কি, এটা হলো ট্রফোজয়েডটা। তো ট্রফোজয়েডের ভিতরে তোমার কি আছে, একটা গহ্বর তৈরি হয়েছে, তাই না। তো এখন সে তো যেহেতু কি হিমোগ্লোবিন খাচ্ছে, তো হিমোগ্লোবিন খাচ্ছে, তখন তার এই যে গহ্বরটা, এই গহ্বরটা আকারে বড় হবে না কি ছোট হবে বলো দেখি। তুমি যত খাবা তোমার কি পেট কি ছোট হবে না বড় হবে, তত বড় হচ্ছে। তাহলে এটা কি খাচ্ছে, আর তার এই গহ্বরটা এরকম আকারে বড় হয়ে গেছে। তার যখন কি এই গহ্বরটা আকারে বড় হয়েছে, তাহলে গহ্বর যেহেতু আকারে বড় হয়ে গেছে, তার মানে তো বলো তো এই যে নিউক্লিয়াসটা এখন কি এক পাশে সরে আসবে কিনা, এক পাশে সরে আসলো। তাহলে নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম যেটা আছে, এই নিউক্লিয়াস আর সাইটোপ্লাজমটা তোমার কি করে, এই নিউক্লিয়াস আর কি সাইটোপ্লাজমগুলো এক পাশে তোমার কি হয়ে যায়, এক পাশে কি সরে যায়। তাহলে পরজীবীর এই দশাটা দেখতে কেমন দেখা যায়, এখানে দেখো এই পরজীবীর এই দশাটা দেখতে, এটাকে আমরা কি বলি, এই দশাটাকে এটাকে কি বলা হয়, এটাকে সিগনেট, এটাকে কি বলা হয়, এ সিগনেট রিং বলা হয়। এই সিগনেট রিং বলতে কি বোঝো বা কাকে বলে, পরীক্ষা কখন আমরা বসা বাবা, তোমাকে আমি এটা বুঝাতে পারবো। এখানে রিং যে শব্দটি আছে, রিং মানে হলো কি আংটি, রিং মানে হলো আমরা হাতে যে আংটি পরি, রিং মানে হলো ধর কি আংটি, আমরা হাতে যে আংটি পরি, এই হাতে যে আমরা আংটি পরি, এটা ধরো আমরা এই হাতে যে আংটি পরি, এই ধরো এটা কি আংটি। তাহলে এটা ধরো আংটি, আমরা এ হাতে ধরো এরকম আংটি পরি। তাহলে সিগনেট, তাহলে এখানে সিগনেট যে শব্দটি আছে, এই সিগনেট শব্দটি কি পাথর, সিগনেট পাথর। তো দেখবো আমরা আঙ্গুলের মধ্যে যে আমরা আংটি যে পরি, ওই আংটির এখানে একটা তোমার কি বসানো থাকে বলো দেখি, পাথর বসানো থাকে। তো দেখো তো এই পাথরের পাথর বসানো যে আংটি দেখতে যেমন, এই পাথর বসানো আংটি দেখতে যেমন, তোমার এটা দেখতে ওরকম দেখা যাচ্ছে না।
তো এই জন্য তোমার কি পরজীবী ম্যালেরিয়া পরজীবীর এই দশাটাকে তোমাকে কি বলা হয় সিগনেটিং, কারণ ওই যে তোমার এর কোষ গহ্বরটা আকারে বড় হয়ে যাওয়ার কারণে নিউক্লিয়াসটা একপাশে সরে গেছে, ফলে এটাকে তোমাকে দেখতে কিসে দেখা যাচ্ছে, এই পাথর বসানো কি আংটির মতো দেখা যাচ্ছে। তো এই জন্য এই দশাটাকে নাম কি বলা হয় সিগনেটিং বলা হয়। এটা পরীক্ষা সবসময় প্রশ্ন পাবা। তাহলে তুমি এখন এটা পড়ো, এই সিগনেটিং কাকে বলে দেখো, পরীক্ষাটা ক নাম্বারে বসা ছিল, খ নাম্বারে বসা ছিল। তাহলে দেখো সিগনেটিং, তাহলে লোহিত রক্তকণিকার অভ্যন্তরে ওই যে হিমোগ্লোবিন খাদ্য গ্রহণ করে বৃদ্ধি লাভের সাথে সাথে ট্রফোজেটের কেন্দ্রীয় অঞ্চলে এতে কিসের সৃষ্টি হওয়া দেখি গহ্বর কি সৃষ্টি হয়েছে, এবং ফলে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম কি হয়েছে বলা দেখি এক পাশে সরে যায়। এই অবস্থায় পরজীবীকে এটি কি বসানো, পাথর বসানো কিসের মতো মনে হয়, আংটির মতো মনে হয়। তাহলে এই অবস্থাটাকে তোমার কি বলা হয় বলা দেখি সিগনেটিং বলা হয়, এটাকে সিগনেটিং বলা হয়। ক্লিয়ার কনসেপ্ট এই সিগনেটিং। তাহলে দেখো আমরা এই সিগনেটিং এর এই চিত্রটা বুঝতে পারবো কিনা। তাহলে এটা হলো তোমার কি এই গহ্বরটা, এটা কি গহ্বরটা, এটা কি নিউক্লিয়াসটা, আর এটাকে সিগনেটিং বলা হয়। তাহলে আমরা এখান থেকে যদি লিখো, আমরা এখান থেকে লিখো, তাহলে এটা হলো তোমার কি নিউক্লিয়াস, এটা তো কি নিউক্লিয়াস তাই না, এটা হলো কি নিউক্লিয়াস, এটা কি নিউক্লিয়াস, এটা কি নিউক্লিয়াস, এটা কি নিউক্লিয়াস, এটা কি নিউক্লিয়াস, আর এটা তো হলো তোমার কি সিগনেট রিং, আর এই যে তোমার কি এই অংশ যেটা আছে এটা কি বলো দেখি, এটা কি গহ্বর। তাহলে এই গহ্বরটাকে তোমার কি দেখতে কিসের মতো মনে হয় বলো দেখি, এই পাথরে বসানো কি আংটির মতো মনে হয়, এটাকে তোমার কি সিগনেটিং বলা হয়। এখন তুমি বলো তো তুমি কি খাচ্ছ, খাইতে খেতে তোমার কি পেটটা বড় হচ্ছে, তো হইতে হইতে একসময় তুমি এত বেশি খেলে তাহলে অনেক বেশি খেয়ে ফেলছো, তো তোমার পেটটা একসময় কি হয়ে যাবে, বাস্ট হয়ে যাবে। তো ম্যালেরিয়া পরজীবীর আর মনে নাই ও যে খাওয়া আরম্ভ করছে, ওটা যে বন্ধ করতে হবে এটা আর তোমাকে এর মনে নাই, সে খাচ্ছে খেয়ে যাচ্ছে। তো খেয়ে যাইতে যাইতে যেটা হচ্ছে তার ভিতরে যে তোমার কি যে গহ্বরটা আছে এটা তোমার কি অদৃশ্য হয়ে যাবে, মানে এটা ফেটে যাবে, ধরো বোম ব্লাস্ট হইলো আর কি। তো ঠিক আছে, বোমটা ব্লাস্ট করে দাও, এখানে বোমটা ব্লাস্ট করে দাও। তো আমরা এখান থেকে এই বোমটা ব্লাস্ট করে দাও, তাহলে তোমার কি সে কি হবে, এ খাচ্ছে, তো খাইতে খাইতে তোমার কি হচ্ছে, খাইতে খাইতে তার এই যে গহ্বরটা অদৃশ্য হয়ে যায়। অ্যান্ড তোমার কি ধরো তোমার পেটের ভিতরে যদি বোম যদি ব্লাস্ট হয়, তা তোমার কি শরীরের আকৃতিটা ঠিক থাকবে না। তখন তোমার কি হয়, এই যে তোমার কি এটা তো হলো তোমার কি এই ম্যালেরিয়া যে পরজীবী, ম্যালেরিয়া পরজীবীর এই সবুজ অংশ যে গহ্বরটা অদৃশ্য হয়ে যায়। তো গহ্বরটা অদৃশ্য হয়ে যাওয়ার কারণে ম্যালেরিয়া যে পরজীবী, এই পরজীবী আর তোমার কি এর চেহারা ধর কি আর এটা আমরা বলি না ভস্কায় গেছে চেহারা, তো এরকম তোমার কি চেহারা জায়গা নেই, এরকম ধরো দেখতে এমন হয়ে গেছে। তো এখন দেখো তাহলে মানে কি দেখো এই যে ভিতরে যে তোমার কি গহ্বরটা, এই গহ্বরটা কি হয়ে গেছে, অদৃশ্য হয়ে গেছে। এই অদৃশ্য হয়ে যাওয়ার কারণে তোমার কি এর আকৃতি ছিল এখানে গোলাকার ছিল না, আকৃতিটা দেখো এই যে আকৃতিটা কি গোলাকার, এই গোলাকার কি এখন কি আর গোলাকার আকৃতি আছে না। তো এই আকৃতিটা দেখতে কার মতো দেখা যাচ্ছে বলো দেখি, অ্যামিবার মতো। কার মতো, অ্যামিবার মতো। তাহলে এটা তো তোমার কি এখনো ট্রফোজয়েড আছে তাই না, দশাটার নাম কি ট্রফোজয়েড না। তো ট্রফোজয়েড দশাটা এখন দেখতে কার মতো দেখা যাচ্ছে, তাহলে ট্রফোজয়েড দশাটা ছিল গোলাকার, কিন্তু ট্রফোজয়েডের দশাটা দেখতেন কার মতো দেখা যাচ্ছে, অ্যামিবার মতো। তো এই জন্য নাম রাখছে কি অ্যামিবয়েড ট্রফোজয়েড। এই অ্যামিবয়েড এটা নাম রাখছে, যেহেতু এই ট্রফোজয়েড দশাটা ছিল কি গোলাকার, এটা এখন হয়ে গেছে অ্যামিবার মতো, এই জন্য কি নাম রাখছে কি অ্যামিবয়েড কি ট্রফোজয়েড, অ্যামিবয়েড কি ট্রফোজয়েড। তো অ্যামিবয়েড ট্রফোজয়েডটা আমাদের এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট আর কি, বুঝে দিচ্ছি তোমাকে, এটা কি অ্যামিবয়েড ট্রফোজয়েড। তো এখান থেকে আমরা আগেও তোমাকে বলছিলাম অয়েড, তো অ্যামিবয়েড, তো অয়েড শব্দ তো কি মতো, তাহলে এটা কার মতো বলো দেখি, ট্রফোজয়েড দশাটা এখন কার মতো, অ্যামিবার মতো, এই জন্য নাম রাখছে কি অ্যামিবয়েড ট্রফোজয়েড। তো অ্যামিবয়েড ট্রফোজয়েডে দেখো, তাহলে অ্যামিবয়েড ট্রফোজয়েড, তাহলে এটা তো নিউক্লিয়াসও তোমার কি থাকবে, এটা কি নিউক্লিয়াস কি থাকবে, এটা কি নিউক্লিয়াস থাকবে। তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা কথা এখান থেকে, সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা কথা বলি। এটা হলো এই যে তোমার কি ইন দ্য মিন টাইম তোমার কি এই যে লোহিত যে রক্তকণিকা এতক্ষণ কিন্তু হয় নাই, এখন তোমার কি দেখা যাচ্ছে অন্য কালার দিয়ে দেখাচ্ছি, এই লোহিত রক্তকণিকায় এই মুহূর্তে যখন তোমার কি এদের গহ্বরটা যখন অদৃশ্য হয়ে যাবে, তখন লোহিত রক্তকণিকায় কিছু দানার আবির্ভাব ঘটবে, এই কিছু এরকম তোমার কি হয়, এই লোহিত রক্তকণিকায় এরকম কিছু কি দানার কি ঘটবে, এই লোহিত রক্তকণিকায় এরকম কিছু কি দানার কি ঘটে, এই লোহিত রক্তকণিকায় এরকম কিছু দানার আবির্ভাব ঘটে। তাহলে লোহিত রক্তকণিকায় এই যে দানার যে তোমার কি আবির্ভাব যে ঘটতেছে, এই লোহিত রক্তকণিকায় এরকম কিছু দানার আবির্ভাব ঘটলো, এই দানার আবির্ভাব ঘটলো, এই দানাগুলোকে একটা নাম দেওয়া হয়েছে, এই দানাগুলোকে নাম দেওয়া হয়েছে কি, এটাকে সাফনার্স দানা, এটাকে কি বলা হয়, এই সাফনার্স দানা বলে, এটাকে কি বলা হয় সাফনার্স ডট বা সাফনার্স দানা বলা হয়। তো পরে কিন্তু তোমাকে অবশ্যই প্রশ্ন পাবা, এই সাফনার্স দানা দেখা যায় কোন দশায়, তাহলে বলো এই সাফনার্স দানা দেখা যায় কোন দশায়, অ্যামিবয়েড ট্রফোজয়েড জয়েড দশায়। তাহলে সাফনার্স দানা দেখা যায় কোন দশায়, এই সাফনার্স যে দানা আছে, এই সাফনার্স দানা দেখা যায় অ্যামিবয়েড ট্রফোজয়েড দশায়। এবং সাফনার্স যে দানা আছে, এই সাফনার্স দানা দেখেই তোমার কি করা হয়, এই সাফনার্স যে দানা আছে এই দানা দেখেই ম্যালেরিয়া যে তোমার রোগ আছে, এই সাফনার্স যে দানা এই দানা দেখেই ম্যালেরিয়া যে রোগ আছে, এই ম্যালেরিয়া রোগ তোমার কি করা যায়, এই ম্যালেরিয়া যে রোগ আছে এই রোগ তোমার কি করা যায়, এই রোগ কি শনাক্ত কি করা যায়, এই শনাক্ত কি করা যায়। তাহলে কি দেখে বলো দেখি, এই সাফনার্স যে দানা বা ডট দেখেই তুমি কি ম্যালেরিয়া রোগ শনাক্ত করা যায়। ধরো তোমার কাছে কোনো একজন পেশেন্ট জ্বর নিয়ে আসলো, এখন তুমি তার লোহিত রক্তকণিকা পরীক্ষা করে দেখবা, যদি দেখা যায় লোহিত রক্তকণিকায় সাফনার্স দানা আছে তার ম্যালেরিয়া আছে, আর লোহিত রক্তকণিকা যদি সাফনার্স দানা না থাকে তাহলে তার কি নেই, ম্যালেরিয়া নেই। তাহলে পরীক্ষা প্রশ্ন করবে নিচে কোনটি দেখে ম্যালেরিয়া রোগ শনাক্ত করা যায়, সাফনার্স দানা দেখে ম্যালেরিয়া রোগ শনাক্ত করা যায়, লিখলাম। আর হলো এই যে তোমাকে দেখো আরেকটা জিনিস দেখো, আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো
এটা তো তাহলে লোহিত রক্তকণিকার সাইটোপ্লাজমে কি পাবা, লোহিত রক্তকণিকার সাইটোপ্লাজমে কি পাবা, সাপনাস দানা পাবা। আর এই যেটা ট্রফোজয়েড দশা, এটা তো কি ট্রফো, যেটা অ্যামিবার মতো, এই ট্রফোজয়েড দশার ভিতরে এখানে লেখো, এই ট্রফোজয়েড দশার ভিতরে এখানে এক ধরনের কি বর্জ্য পাওয়া যায়, এক ধরনের বিষাক্ত উপাদান পাওয়া যায়, এক ধরনের বিষাক্ত উপাদান পাওয়া যায়। তো এখানে এই লোহিত রক্তকণিকার মধ্যে তো পাইলা সাপনাস দানা। আর ম্যালেরিয়ার যে পরজীবী, ওই পরজীবীর কি যে সাইটোপ্লাজম, এখানে কি পাবা, এখানে একজন কি বিষাক্ত উপাদান পাবা। এই বিষাক্ত উপাদান নাম হলো কি হিমোজয়েন, নাম কি, এই হিমোজয়েন নাম হলো কি হিমোজয়েন, নাম হলো কি হিমোজয়েন। তাহলে ম্যালেরিয়ার যে পরজীবী ট্রফোজয়েটের সাইটোপ্লাজম পাবো হলো কি হিমোজয়েন, আর লোহিত রক্তকণিকার সাইটোপ্লাজম পাবো হলো কি সাপনাস দানা। দেখো কনসেপ্ট ক্লিয়ার কিনা। তাহলে দুটো খুবই গুরুত্বপূর্ণ উপাদান, একটা সাপনাস দানা আর একটা হলো তোমার কি হিমোজয়েন। তাহলে বলতো সাপনাস দানা আর হিমোজয়েন এটা কোন দশায় দেখা যায় বলো দেখি, অ্যামিবয়েড কি ট্রফোজয়েড কি দশা দেখা যায়। এখন প্রশ্ন করতে পারো যে ভাই এখান থেকে এই হিমোজয়েন্টটা আসলে কোথা থেকে আসলো। তো হিমোজয়েন্টটা কোথা থেকে আসলো আমি এটা অন্য জায়গায় দেখাচ্ছি, এখানে না অন্য কোথাও লেখো। হিমোজয়েন্টটা হলো ধরো দেখো হিমোগ্লোবিনের কয়টা অংশ, হিমোগ্লোবিন তোমার কি দুটো অংশ, হিমোগ্লোবিনের কি দুটো অংশ, হিমোগ্লোবিনের দুটো অংশ, একটা হিম অংশ একটা কি গ্লোবিন অংশ। তো গ্লোবিন অংশ যেটা আছে এটা হিমোগ্লোবিনের কোন অংশ বলো দেখি, এটা হিমোগ্লোবিনের কি প্রোটিন অংশ, এটা হিমোগ্লোবিনের কি প্রোটিন অংশ। আর হিমটা হলো তোমার কি আয়রন অংশ। তো এখান থেকে তোমার কি ট্রফোজয়েড যে দশা যেটা আছে, ট্রফোজয়েড দশাটা তোমার কি খাদ্য হিসাবে কাকে গ্রহণ করে, খাদ্য হিসাবে হিমোগ্লোবিনের তোমার কি প্রোটিন অংশ যেটা আছে এই প্রোটিন অংশটাকে খাদ্য হিসাবে গ্রহণ করে। তাহলে বাকি থেকে যা তোমার কি কোন অংশটা বলতে কি হিম অংশটা। তো হিম অংশটা তোমার কি হয়, এই হিম অংশটা তোমার কি এই হিমাটিনে পরিণত হয়, কি হয় হিমাটিনে পরিণত হয়। তো হিমাটিন যেটা আছে এটা কি বিষাক্ত উপাদান, এই বিষাক্ত উপাদান। তো যে হিমাটিন যেটা আছে এই হিমাটিনটাকে তোমার কি বলা হয়, এই হিমাটিনটাকে তোমার কি বলা হয়, কি হিমোজয়েন বলা হয়, হিমোজয়েন বলা হয়। তাহলে হিমোজয়েন কি, হিমোজয়েন হলো ম্যালেরিয়ার যে পরজীবী যে ট্রফোজয়েড, অ্যামিবয়েড যে ট্রফোজয়েড, অ্যামিবয়েড ট্রফোজয়েডটা হিমোগ্লোবিনের গ্লোবিন অংশটাকে প্রোটিন রূপে কি গ্রহণ করে। আর বাকি হিম অংশ যেটা আছে ওটা হিমাটিনে পরিণত হয়, এটা একটা বিষাক্ত উপাদান যেটা পরবর্তী কি নামে পরিচিত হয়, হিমোজয়েন নামে বর্জ্য নামে পরিচিত হয়। তাহলে হিমোজয়েনটা পাওয়া হলো কি অ্যামিবয়েড ট্রফোজয়েটে, আর হলো কি সাপ্রাস যে দানা যেটা আছে এটা পাওয়া হলো কি লোহিত রক্তকণিকার সাইটোপ্লাজমে। তাহলে দেখো আমরা এখান থেকে এই চিত্রটা তুমি এখন বুঝতে পারছো কিনা, দেখো এই সিগনেটিং এর পরে দেখো অ্যামিবয়েড ট্রফোজয়েট, এই দেখো তুমি লোহিত রক্তকণিকা যেটা পালে এটা কোন দানা বলতে কি সাপনাস দানা। আর হিমোজয়েন কথাটা এখানে এই ছেদে দেয় না পরে ছেদে দিছে। তাহলে এই যে আমরা তোমার কি এই অ্যামিবয়েড ট্রফোজয়েটের ভিতরে যেটা পাবো এটা কি হিমোজয়েন। হিমোজয়েনটা এখানে আইডেন্টিফাই করে না আর কি, পরের চিত্র আইডেন্টিফাই করছে, বাট এখানে পাবা বর্ণনাটার পরে এই বর্ণনাটার পরে দেখো বুঝতে পারো কিনা। তাহলে অ্যামিবয়েড ট্রফোজয়েট এটা টেস্ট আমার দেওয়াই আছে, সবই তোমার পরীক্ষা বসা ছিল। তাহলে প্রায় 8 ঘন্টার মধ্যে পরজীবীর কোন গহ্বরটা অদৃশ্য হয়ে গেছে বলে দেখি, এই তোমার কি ভিতরে যে গহ্বরটা এটা কি ধরো এটা অদৃশ্য হয়ে গেছে, মানে বুম ব্লাস্ট হয়েছে আর কি, অদৃশ্য হয়েছে। পরজীবীটি তখন কি বিশিষ্ট বলে দেখি, এই ক্ষণপথ বিশ্বক কি কার আকৃতি ধারণ করছে, অ্যামিবার আকার ধারণ করে। তাহলে এটা কি বলা হয়, অ্যামিবয়েড কি ট্রফোজয়েট বলা হয়। তাহলে ট্রফোজয়েট তোমার কি হিমোগ্লোবিনের কোন উপাদান বলে দেখি, এই ট্রফোজয়েট হিমোগ্লোবিনের কোন উপাদানটাকে, প্রোটিন উপাদানটাকে কি রূপে গ্রহণ করছে, খাদ্য রূপে গ্রহণ করছে। গ্রহণ করে এই হিমাটিন কি উপাদান বলে দেখি, এই বিষাক্ত এই কিসে পরিণত হয়েছে, হিমোজয়েনে তোমার কি পরিণত হয়। এই সময় লোহিত রক্তকণিকাটি আকারে বড় হয় এবং এদের সাইটোপ্লাজমে দেখো ওই যে লোহিত রক্তকণিকাটি আকারে বড় হয় এবং লোহিত রক্তকণিকার সাইটোপ্লাজমে ক্ষুদ্র ক্ষুদ্র দানা দেখা যায়। তাহলে বলো লোহিত রক্তকণিকার সাইটোপ্লাজমে ক্ষুদ্র ক্ষুদ্র যে দানা দেখা যায় এই দানাগুলোকে কি দানা বলা বলতে কি সাপনাস দানা বলা হয়। এটা প্রশ্ন পাবাই। রক্তকণিকায় অর্থাৎ লোহিত রক্তকণিকায় সাপনাস যে দানা, এই দানার উপস্থিতি দেখে কোন রোগ শনাক্ত করা হয় বলে দেখি, ম্যালেরিয়া যে রোগ আছে এই রোগটা কি শনাক্ত কি করা হয়। এখন তোমার কি এটা এখান থেকে এই অংশটা হলো। তাহলে দেখো এটা, তাহলে এরপরে দেখো এরপরে ধরো এই আমাদের মতোই ও নিজেও এখন ভয় পাইছে, এই যে এটা তো লোহিত রক্তকণিকা। তাহলে লোহিত রক্তকণিকার যে আকৃতিটা, এই আকৃতিটা এখন কি কিসের মতো বলে দেখি, এই অ্যামিবয়েড ট্রফোজয়েটের মতো হলো। তো হওয়ার কারণে সে তোমাকে এটা ভয় পাইছে যে আমার আকৃতি ছিল গোলাকার, কিন্তু আমার ভিতরে তো আমার গহ্বরটা বাস্ট হয়ে যাওয়ার কারণে আকৃতি এটা অ্যামিবার মতো হয়ে গেছে, তো আমি কখনো আবার কি মারা যাই। তো এই ভয় থেকে সে তখন কি করলো, যে এই ভয় থেকে সে চিন্তা করলো যে না আর এটা এমন করা যাবে না, খাওয়া দাওয়া তো খাচ্ছি ঠিক আছে, সাথে আমি আমার বংশ বৃদ্ধি করি, নাহলে তো কখন আবার এরকম বোম বাস্টে আমি মারা যাই। তখন তোমার কি সে কি করবে, এই যে দেখো তার আবার কি করবে লেখো, তখন আবার এই সে আবার কি করবে, তার ক্ষণপথগুলো আবার কি বিলীন হয়ে যাবে, ক্ষণপথগুলো কি বিলীন হয়ে গিয়ে তার আকারটা আবার কি হবে বলে দেখি, তার আকারটা আবার কি গোলাকার হবে, তার আকারটা আবার কি গোলাকার হবে, তার আকারটা কি গোলাকার হলো। তাহলে দেখো এই যে তোমার কি তার আকারটা আবার গোলাকার হয়েছে কিনা দেখো চিত্র দেখলে বুঝতে পারবা, তার আকারটা এই ক্ষণপথগুলো বিলীন হয়ে গিয়ে আকারটা আবার কি গোলাকার হলো। তাহলে গোলাকার হলো। এরপর দেখো গোলাকার হলো। এখন তোমার কি এই নিউক্লিয়াস তোমার কি একটা, তাই না, এই নিউক্লিয়াস এখানে একটা আছে কিনা, একটা নিউক্লিয়াস। তাহলে একটা নিউক্লিয়াস এখন কি বিভাজিত হয়ে তোমার কি করে, এই একটা নিউক্লিয়াস কি বিভাজিত হয়ে অনেকগুলো নিউক্লিয়াস কি তৈরি করবে। তাহলে বলো একটা নিউক্লিয়াস কি বিভাজিত হয়ে অনেকগুলো যে নিউক্লিয়াস তৈরি করলো, পরজীবীর এই অবস্থাটাকে আমরা কি বলি বলো দেখি, মনে আছে কিনা। তাহলে এই নিউক্লিয়াস একটা বাট কোষ অনেকগুলো, এটাকে আমরা কি বলি সাইজন। তার মানে এটা কি সাইজন হলো।
তাহলে এটা কি সাইজন? তাহলে এই যে একটা যে নিউক্লিয়াস আছে এটা বিভাজিত অনেকগুলো কি নিউক্লিয়াস, এটাকে আমরা সাইজন বলবো। ওকে, সাইজন। তাহলে এখানে কি কি আছে এটা বলো। তাহলে প্রথমে বলো এই লোহিত রক্তকণিকার যে সাইটোপ্লাজম, লোহিত রক্তকণিকার সাইটোপ্লাজমে আমরা যে দানাগুলো দেখতে পাচ্ছি এই দানাগুলোর নাম কি বলো দেখি। এই দানাগুলোর নাম হলো কি কি দানা? সাপনাস দানা। এটা কি সাপনাস দানা। আর আমরা আরেকটা কথা বলছিলাম, এটা হলো ম্যালেরিয়ার যে পরজীবী ট্রফোজোইটের মধ্যে একটা বর্জ্য জমা হয়। তাহলে ট্রফোজোইটের মধ্যে যে বর্জ্যটা জমা হয় ওটার নাম কি বলো দেখি? হিমোজেন। তাহলে এটা হলো হিমোজেন বর্জ্য। তো আমাদের বইতে এখানে এই হিমোজেনটাকে এখানে ইন্ডিকেট করছে আর কি, এই হিমোজেনটাকে এখানে ইন্ডিকেট করছে। তুমি হিমোজেন এখানে ইন্ডিকেট করলে হবে, এখানে ইন্ডিকেট করলে হবে, এক জায়গায় ইন্ডিকেট করে দিলে হবে, এটা হিমোজেন। তাহলে এটা হলো কি, তাহলে দেখো এখন এই দশাটাকে আমরা কি বলবো? সাইজন বলবো। যে এই নিউক্লিয়াসটা বিয়োজিত হয়ে অনেকগুলো নিউক্লিয়াস তৈরি করলো, এটাকে তোমার কি বলা? এটাকে তোমার কি আমরা সাইজন দশা বলি, সাইজন দশা বলি। তাহলে সাইজন দশা দেখো এই চিত্রটা ক্লিয়ার কিনা আমাদের? এই চিত্রটা ক্লিয়ার, এই চিত্রটা ক্লিয়ার। তাহলে সাইজনটা পড়ে নাও, সাইজনটা কি পড়ে নাও। তাহলে সাইজনটা কি বলছে? সাইজন, সাইজন বলতে কি হচ্ছে? খ নম্বরে বসা আছে। তাহলে অ্যামিবয়েড ট্রফোজোইটের ক্ষণপথগুলো ক্রমে কি হয়ে গেছে বল দেখি? বিলীন হয়ে গেছে, এবং পরজীবীটি কি আবার কি গোলাকার রূপ ধারণ করে। অতঃপর এর নিউক্লিয়াস কোন পদ্ধতিতে বলা দেখি? অযৌন পদ্ধতিতে বিয়োজিত হয়ে 12 থেকে 24টি অবর্ত নিউক্লিয়াস সৃষ্টি করে। সংখ্যা মনে রাখতে পারো, চাইলে রাখতে পারো, না রাখলে সমস্যা নেই। এইরকম বহু নিউক্লিয়াস যুক্ত পরজীবীকে তোমার কি বলা বলে দেখি? সাইজন বলা। কি সাইজন কি বলা হয়? আচ্ছা, সাইজনটা পর হলো মেরোজয়েড। আচ্ছা, মেরোজয়েডে তোমাকে এখান থেকে দেখো এই চিত্রটা এখান থেকে একবার কি, তো মেরোজয়েডের কি এখানে দশা নাম হলো মেরোজয়েড, আর এখানে দেখতে একটা গোলাপের পাপড়ি নেই, এই জন্য এটা রোজেট বলা হয়। চিত্র আঁকো, চিত্র আঁকলে তোমাকে বুঝিয়ে দিচ্ছি। তাহলে পরের দাবের চিত্র আঁকো, পরের দাবের কি চিত্রটা আঁকো। তাহলে আমাদের দোষ শেষ হয়ে যাচ্ছে, আর দুইটা দাব আছে। তাহলে এখান থেকে মেরোজয়েড, তাহলে এই মেরোজয়েড যেটা আছে মেরোজয়েড এটা গোল করে আঁকো। তাহলে প্রথমত তোমার কি লোহিত রক্তকণিকা আঁকলা, এখান থেকে লোহিত যে রক্তকণিকা, এই লোহিত রক্তকণিকা আঁকো। এটা কি লোহিত রক্তকণিকা, এটা কি লোহিত রক্তকণিকা। আচ্ছা, তো এটা দেখতে রোজের মতো দেখাবে। তারপর তো প্রত্যেকটা নিউক্লিয়াসের চারপাশে এখন সাইটোপ্লাজম তৈরি হবে না? সাইটোপ্লাজম তৈরি হবে। তো প্রত্যেকটা নিউক্লিয়াসের চারপাশে সাইটোপ্লাজম তৈরি করবা। প্রথম তুমি একটা কাজ করবা, ধরো এই প্রথম নিউক্লিয়াসগুলো আঁকবা 1 2 3 4, ধরো কি পাঁচটা আঁকলা, যেভাবে আঁকো যে কয়েকটা আঁকো আর কি। আঁকার পরে এখান থেকে ধরো এভাবে আঁকবা আর কি, এভাবে তোমার ওই যে আমরা ফুলের যে আঁকি এখান থেকে এই প্রত্যেকটা এরকম করে এঁকে দাও, সমস্যা নেই, এটা আঁকলে হবে। হ্যাঁ, তাহলে এরপরে এখান থেকে এটা এভাবে এঁকে দিবা আর এভাবে এঁকে দিবা। আরও সুন্দর করে তোমার খাতা একটা আর সুন্দর হবে এখান থেকে এই অংশটাতে যেটা। তাহলে বলো এখান থেকে আমরা এই যে তোমাকে দেখতে এটা কি গোলাপের পাপড়ির নাম কিনা? দশার নাম মেরোজয়, যদি এটা কি গোলাপের পাপড়ির ন্যায় দেখায় এই জন্য এটাকে তোমার কি বলা হয়? রোজেট। তাহলে দশার নাম কিন্তু মেরোজয়েড। তাহলে মেরোজয়েড দশাটা কি দেখতে এটা কি গোলাপের পাপড়ির ন্যায় দেখায়, এই জন্য এটাকে রোজের দশা বলা আর কি। তাহলে এখানে কি কি থাকে ওটা কিন্তু দেখতে হবে। তাহলে লোহিত রক্তকণিকায় তোমার কি যে দানাগুলো দেখা যাচ্ছে ওই দানাগুলো কিন্তু থাকেই, ওইটা হলো কি সাপনাস দানা। এই লোহিত রক্তকণিকায় যে দানাগুলো থাকে ওই দানাগুলো হলো কি সাপনাস দানা, ওই দানাগুলো কি সাপনাস দানা। তাহলে এখানে এই সাপনাস যে দানা আছে এখানে এই সাপনাস দানাগুলো এখান থেকে আছে, সাপনাস দানাগুলো আছে। আর এখান থেকে তোমার কি বর্জ্য বল দেখি? এই মাঝখানে তোমার কি যে হিমোজয়েন নাম যে বর্জ্য যেটা আছে ওইটা তো দেখাবে, হিমোজয়েন নাম বর্জ্য দেখাবে। তাহলে দশার নাম যদি তুমি বলো তাহলে দশার নাম কি বলো দেখি? এটা এখানে আমাদের বইতে ইন্ডিকেট করে না আর কি, তুমি ইন্ডিকেট করতে পারো। এটা দশার নাম বলো কি মেরোজয়েড। তাহলে মেরোজয়েড দশায় ওই যে তোমার প্রতিটা নিউক্লিয়াসের চারপাশে সাইটোপ্লাজম জমা হওয়ার কারণে এটা কি গোলাপের পাপড়ি নিয়ে দেখায়, এই জন্য এই দশাটা কি বলা হয়? রোজের দশা বলা হয়। কি বলা হয়? রোজের দশা। তাহলে দেখো বই থেকে দেখো, ব্যাখ্যাটা দেখো। তাহলে এই তো এটাকে রোজের দশা বলা হয়, বললে বুঝতে পারো। তাহলে এখান থেকে আমাদের লেখা আছে মেরোজয়েড। তাহলে দশার নাম হলো কি মেরোজয়েড। তাহলে দেখো সাইজন দশা প্রতিটি নিউক্লিয়াস এবং প্রায় 45 ঘন্টা পর এই নিউক্লিয়াসের চারপাশে কি তৈরি হয় বলো? সাইটোপ্লাজম, এবং কি প্লাজম মেমব্রেন সহ বিভক্ত হয়ে 12 থেকে 18টি গোলাকার কোষে পরিণত হয়। তো এদেরকে তোমার কি বলা হয়? মেরোজয়েড বলা হয়। তাহলে মেরোজয়েডগুলো তোমার কি কার নেয় বলো দেখি? গোলাপের পাপড়ি নেয়। কয় স্তর সজ্জিত থাকে? 2 স্তর সজ্জিত থাকে। পরজীবীর এই গোলাপের পাপড়ি, রোজ মানে গোলাপ, তাহলে এটা কি বলা হয়? রোজেট বলা হয়। তাহলে মেরোজয়েডগুলো তোমার কি করবে? এই মেরোজয়েডগুলো এখন কি হয়ে যাবে দেখো, এই যে মেরোজয়েডগুলো মানে এগুলো তো প্রত্যেকটাই তোমার একটা কি কোষে পরিণত হবে। এই মেরোজয়েডগুলো এখন কি করে? মেরোজয়েডগুলো এখন লোহিত রক্তকণিকা থেকে ভেঙে বের হয়ে যাবে। তাহলে এখন লাস্টের ধাপটা লেখো এখান থেকে, এই মেরোজয়েড এখানে প্রত্যেকটা এটা কি মেরোজয়েড। তাহলে এই মেরোজয়েডগুলো এখন কি লোহিতর যে রক্তকণিকা আছে লাস্টের যে ধাপ যেটা আছে, এই লোহিত যে রক্তকণিকা আছে, এই লোহিত যে রক্তকণিকা, এই লোহিত রক্তকণিকাটাকে কি করবে? এই লোহিত যে রক্তকণিকা এটাকে আবার কি করবে? এটাকে আবার কি লাইসিস করবে, এটাকে আবার কি লাইসিস করে, এটাকে আবার এখান থেকে একবার কি লাইসিস করে এটাকে ভেঙে যাবে, এটা মেরোজয়েড। তাহলে প্রত্যেকটা এটা তোমার কি হবে? এই মেরোজয়েড। এই প্রত্যেকটা এটা কি মেরোজয়েড, এটা মেরোজয়েড। এটা নিউক্লিয়াস, এটার ভিতরে ওই হিমোজয়েনগুলো আছে, এই নিউক্লিয়াস, এটা কি এটা নিউক্লিয়াস, হিমোজয়েনগুলো আছে। তাহলে এখানে প্রত্যেকটা এটা তোমার কি হবে? এই প্রত্যেকটা এটা মেরোজয়েড হবে, প্রত্যেকটা এটা মেরোজয়েড। তাহলে এই মেরোজয়েডগুলো তোমার কি করে? এই মেরোজয়েডগুলো লোহিতর যে রক্তকণিকা আছে, এই মেরোজয়েডগুলো কি এই লোহিত যে রক্তকণিকা আছে, এই মেরোজয়েডগুলো লোহিত রক্তকণিকায় পরিণত, লোহিত রক্তকণিকা ভেঙে তোমার কি বের হলো, বের হয়ে তোমার কি করবে? এই যে তোমার কি প্রথম যেটা দেখালা এই আবার এটার সাথে মিলে দিবা আর কি, আবার রক্তকণিকাকে আবার লোহিত রক্ত আবার আক্রমণ করতেছে, তাহলে এটা মেরোজয়েড। তো এগুলো প্রত্যেকটা কি বলো দেখি? এটা কি প্রত্যেকটা হলো কি মেরোজয়েড। আচ্ছা, এটা একটু এগুলো মেরোজয়েড, এটা মেরোজয়েড। তাহলে এটা কি মেরোজয়েড। আচ্ছা, আমি একটু এই পাশে নিচের দিকে একটু লিখিও, এটা অন্য পড়া আছে,
এটা কি ম্যারোজয়েড, এটা কি ম্যারোজয়েড, এটা কি ম্যারোজয়েড, এটা কি হবে, এটা কি ম্যারোজয়েড, এটা কি ম্যারোজয়েড, এটা কি ম্যারোজয়েড, এগুলো ম্যারোজয়েড। পর্যন্ত ক্লিয়ার কিনা দেখো, এখানে একটা গুরুত্বপূর্ণ পড়া আছে, কিন্তু আমাদের এই তো সাইডিক সার্জন পড়া শেষ। তো দেখো আমাদের এই ধাপগুলো মিশছে কিনা। ট্রসি আসামে গেল, তাহলে প্রথমে কি ট্রফোজয়েড, ট্রসি, শীতে হলো তোমার কি সিগনেটিন, আত আসামে, আত হলো কি অ্যামিবয়েড ট্রফোজয়েড, আর সাত হলো তোমার কি বলো সাইজন, আসাম মেত হলো কি ম্যারোজয়েড, ট্রসি আসামে গেল, গেল তার হলো কি গ্যামেটোসাইট। তো গ্যামেটোসাইটে যেটা লিখবা, গ্যামেটোসাইটটা এখন এই পাশে লেখো, এই পাশে লিখবা কি এই পাশে, এই পাশে লিখবা, এই পাশে লিখলে। তো ম্যারোজয়েড গুলো তো কি করে, ম্যারোজয়েড গুলো তো লোহিত রক্তকে ধ্বংস করলো। তো দেখো তো এই লোহিত রক্ত ধ্বংস করছে কিনা। হ্যাঁ, তাহলে আমরা এই যে তোমার কি ম্যালেরিয়া আক্রমণ করলে আমাদের কোন রক্তকণিকা ধ্বংস হয় বলো দেখি, লোহিত রক্তকণিকা। কিভাবে ধ্বংস হয়েছে দেখো, ওই যে ম্যারোজয়েডটা কি করলো, লোহিত রক্তকণিকাটাকে ভেঙে বের হয়ে গেলো, তার মানে লোহিত রক্তকণিকাটা আছে না কেমন ধ্বংস হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। তাহলে লোহিত রক্তকণিকা ধ্বংস হওয়ার ফলে আমাদেরকে অ্যানিমিয়া হয়। তাহলে ম্যালেরিয়া হলে মানুষের রক্তাল্পতা হয়, তার প্রধান কারণ কি, প্রধান কারণ হলো এই ম্যারোজয়েড গুলো কাকে ধ্বংস করে, লোহিত রক্তকণিকা ধ্বংস করে, লোহিত রক্তকণিকা থেকে বেড়ে যায়, এই জন্য লোহিত রক্তকণিকার পরিমাণটা কমে যায়। তো ম্যারোজয়েড গুলো কি গিয়ে কি করে, ম্যারোজয়েড গুলো গিয়ে আবার নতুন করে কি করে, লোহিত রক্তকণিকা আক্রমণ করে। এর মধ্যে কিছু ম্যারোজয়েড, সবাই না, কিছু ম্যারোজয়েড তোমার কি করে, এই এখন এখান থেকে আঁকো, এর মধ্যে এই যে ম্যারোজয়েড গুলো এখান থেকে লেখো, এর মধ্যে তোমার কি কিছু ম্যারোজয়েড এভাবে আঁকো, এর মধ্যে কিছু ম্যারোজয়েড তোমার কি করে অন্যদিকে চলে যায়। তাহলে ম্যাক্সিমাম ম্যারোজয়েড গুলো কি করে, আবার নতুন নতুন লোহিত রক্তকণিকা আক্রমণ করে। কিছু ম্যারোজয়েড আছে যারা কি অন্যদিকে চলে যায়। তো একটা কোষ আঁকো বড়, এটা বড় করে আঁকো, এটাকে বড় করে আঁকো, যেটা বড় আঁকবে এটা কি নিউক্লিয়াসটা ছোট আঁকবা, আর যেটা ছোট কোষ আঁকবা ওটা নিউক্লিয়াসটা বড় করে আঁকবা। তাহলে ম্যারোজয়েডের মধ্যে কিছু ম্যারোজয়েড আছে, কিছু ম্যারোজয়েড আছে যারা কি করে, যারা হলো তোমার কি করে, যারা আবার নতুন লোহিত রক্তকণিকা আক্রমণ করে না। তো এই ম্যারোজয়েড গুলার একটা যেটা আকার বড় ওটা নিউক্লিয়াস এর আকার ছোট, যেটা আকার বড় থাকবে, যেটা আকার বড় ওটা নিউক্লিয়াসের আকার কি ছোট, আর যেটা তোমার কি আকার ছোট ওটা নিউক্লিয়াসের আকার কি বড়। তার বলো যেটা কোষের আকার বড় ওটাকে আমরা কি মাইক্রো বলবো নাকি ম্যাক্রো বলবো বলো দেখি, ওটাকে কি বলা হয় ম্যাক্রো, ওটাকে বলা কি ম্যাক্রো, তোমার কি বলা হয় এটাকে ম্যাক্রো, তোমার কি ম্যারোজয়েড, এটাকে বলা কি ম্যাক্রো ম্যারোজয়েড, এটা কি বলা হয় ম্যাক্রো ম্যারোজয়েড। আর যেটা আকার ছোট এটাকে বলা কি মাইক্রো, তোমার কি ম্যারোজয়েড, মাইক্রো কি ম্যারোজয়েড, মাইক্রো কি ম্যারোজয়েড, মাইক্রো ম্যারোজয়েড, এটাকে মাইক্রো ম্যারোজয়েড, এটাকে মাইক্রো ম্যারোজয়েড। আচ্ছা আমরা এটা নামটা চেঞ্জ করে দিবে এখন, আগে তোমাকে বোঝানোর জন্য এভাবে বললাম। তাহলে এখন কি বললাম, এই কিছু ম্যারোজয়েড আছে যারা কি করে, যারা হলো কি একটা আকার ছোট আর একটা কি আকারে বড় হয়। তো এরা কি করে, এরা হলো কি তোমার কি গ্যামিটোসাইট তৈরি করে। আচ্ছা আমরা গ্যামিট শব্দটার অর্থ জানো তাই না, আমি এখানে একটু পাশে অনুযায়ী লিখলাম গ্যামিট। তাহলে গ্যামিট শব্দতে কি বলো দেখি, গ্যামিট শব্দতে কি বলো, এই গ্যামিট শব্দতে কি জননকোষ, এই গ্যামিট শব্দ কি জননকোষ, ওদের শুক্রাণু ডিম্বাণুকে তোমার কি জননকোষ বলা হয় আর কি, গ্যামিট শব্দ জননকোষ। তাহলে এখন এখান থেকে দেখো গ্যামিট শব্দ থেকে জনকোষ। তাহলে এই যে তোমার কি কিছু ম্যারোজয়েড আছে যারা তোমার কি করে গ্যামিট গঠন করে, কি করে গ্যামিটোসাইট গঠন করে। তাহলে যে বলো যেটা যে গ্যামিটোসাইটটা আকারে ছোট হবে, যেটাকে আমরা মাইক্রো ম্যারোজয়েড বললাম, ওটাকে আমরা কি বলবো বলো দেখি, ওটাকে আমরা কি বলবো তাহলে আমরা যেটা বললাম যে কিছু ম্যারোজয়েড আছে যারা কি করবে, যারা হলো গ্যামিটোসাইট গঠন করে, কি করে গ্যামিটোসাইট। তাহলে যে গ্যামিটোসাইটটা আকার ছোট হবে ওটাকে আমরা কি বলবো বলো, এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা কি মাইক্রো, এটা লেখো, এটাকে আমরা কি বলবো মাইক্রো গ্যামিটোসাইট। তাহলে আমরা মাইক্রো ম্যারোজয়েড না বলে এটাকে আমরা কি বলবো মাইক্রো কি গ্যামিটোসাইট কি বলবো। যারা আকারে ছোট ওটাকে বলে কি মাইক্রো গ্যামিটোসাইট, আর যারা আকারে বড়, যারা আকার বড় তাহলে এদেরকে কি বলবো বলো, তাহলে এদেরকে আমরা কি বলবো, এটা কি ম্যাক্রো গ্যামিটোসাইট। তাহলে এটা কি ম্যাক্রো গ্যামিটোসাইট। তাহলে ম্যারোজয়েড যারা আছে তাদের মধ্যে তখন কি করবে, তাদের মধ্যে ম্যাক্সিমাম ম্যারোজয়েডে আবার নতুন লোহিত রক্তকণিকা আক্রমণ করবে। আর কিছু ম্যারোজয়েড আছে যারা কি করবে, যারা কি গঠন করবে বল দেখি, এই গ্যামেটোসাইট গঠন করবে। তাহলে যার আকার ছোট ওটাকে বলবো কি মাইক্রো গ্যামেটোসাইট, আর যার আকার বড় ওটাকে বলবো ম্যাক্রো কি গ্যামেটোসাইট। এখন এখানে টুইস্ট যেটা সবচেয়ে বড় টুইস্ট যেটা আছে, তাহলে যেটা আকার ছোট নিউক্লিয়াস বড়, আর যেটা কি আকার বড় ওটা নিউক্লিয়াস কি ছোট, এটা হলো কি মাইক্রো কি গ্যামেটোসাইট, এই মাইক্রো কি গ্যামেটোসাইট লেখার প্রয়োজন নাই, এটা আবার লিখলে লিখতে পারো। এটা কি মাইক্রো কি গ্যামেটোসাইট, এটা মাইক্রো গ্যামেটোসাইট, এটা মাইক্রো গ্যামেটোসাইট, আর এটা হলো কি ম্যাক্রো গ্যামেটোসাইট। তাহলে বলতো ম্যারোজয়েটের মধ্যে কিছু ম্যারোজয়েট আছে, কিছু ম্যারোজয়েট আছে যারা কি করে বলো দেখি, যারা মাইক্রো আর ম্যাক্রো গ্যামেটোসাইট কি গঠন করে। তো যেটা মাইক্রো গ্যামেটোসাইট এটা থেকে কি তৈরি হয় বলো দেখি, এটা থেকে কি তৈরি হবে কি শুক্রাণু, আর যেটা ম্যাক্রো গ্যামেটোসাইট এটা থেকে তোমার কি তৈরি হবে কি ডিম্বাণু। এখানেই আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কথাটা এই জায়গায়। তাহলে যেটা মাইক্রো গ্যামেটোসাইট এটা কি গঠন করে বলো দেখি, যেটা মাইক্রো গ্যামেটোসাইট ওটা শুক্রাণু গঠন করবে, আর যেটা ম্যাক্রো গ্যামেটোসাইট ওটা ডিম্বাণু গঠন করবে। কিন্তু এই মাইক্রো গ্যামেটো বোঝো, আগে দেখে বোঝো, এই মাইক্রো গ্যামেটোসাইট থেকে যে তোমাকে শুক্রাণু তৈরি করার জন্য যে উপাদান, যে এনজাইম প্রয়োজন ওইটা আর আমাদের দেহে নাই। এবং ম্যাক্রো গ্যামেটোসাইট থেকে তোমাকে ডিম্বাণু তৈরি করার যে উপাদান, যে এনজাইম ওইটার আমাদের দেহ নাই। তাহলে বলো ম্যালেরিয়া পরজীবীর এই মাইক্রো গ্যামেটোসাইট আর ম্যাক্রো গ্যামেটোসাইটের আমাদের দেহে কি আর কোনো পরিবর্তন হবে?
না, কারণ আমাদের দেহে পরিবর্তন হওয়ার জন্য যে উপাদান প্রয়োজন ওই উপাদান আর আমাদের দেহে নাই। তাহলে ওই উপাদান আছে কার দেহে? ওই উপাদান আছে কি মশকের দেহে। ফলে এই মাইক্রো আর ম্যাক্রোগ্যামেটোসাইটে যেহেতু আর কোনো পরিবর্তন হচ্ছে না, এরা আমাদের কি করবে, এই যে তোমার যে রক্তনালী, যেগুলো আমাদের রক্তনালী দেখা যায় বাইরে থেকে, এই ধর এটা কি রক্তনালী, এটা আমাদের দেখা যাচ্ছে, ওরা কি করবে এই মাইক্রোগ্যামেটোসাইট আর মাইক্রো ম্যাক্রোগ্যামেটোসাইট গুলো আমাদের এই যে তোমার কি রক্ত যে নালী, এই রক্তনালীর নিচে এসে তোমার কি করে, এই রক্তনালীর নিচে এসে কি অবস্থান করে। ধর এটা এই যে মশকি এখানে দেখা যাচ্ছে, তো এই মশকি ধর তোমাকে কামড় দিল, তো মশকি কামড় দিলে যখন একটা অ্যানাফিলিস তোমাকে মশকি আবার কি কামড় দিবে, তখন এই আমাদের দেওয়া থেকে মাইক্রো আর তোমার কি ম্যাক্রো যে গ্যামেটোসাইট গুলো আছে এটা কার দিয়ে যাবে, মশকি দিয়ে যাবে। এবং মশকি দেহে তোমার কি মাইক্রোগ্যামেটোসাইট থেকে শুক্রাণু তৈরির যে উপাদান এবং ম্যাক্রোগ্যামেটোসাইট থেকে ডিম্বাণু তৈরির যে উপাদান, এই উপাদানগুলো কি কার দেহে আসে বলো দেখি, এগুলো তোমার কি অ্যানোফিলিস যে মশকি, এই অ্যানোফিলিস মশকি দেহে আসে। তাহলে বলো শুক্রাণু ডিম্বাণু কি মানুষের দেহে তৈরি হবে নাকি অ্যানোফিলিস মশকি দেহে তৈরি হবে? অ্যানোফিলিস মশকি দেহে তৈরি হবে। তাহলে যৌন জননটা ওই যে শুক্রাণু ডিম্বাণু মিলিত জায়গায় তৈরি হবে, ওইটা তো যৌন জন। তাহলে যৌন জনন কি মানুষের দেহে তৈরি হবে, মানুষের দেহে হবে নাকি মশকি দেহে হবে? মশকি দেহে হবে। তাহলে মানুষের দেহে ম্যালেরিয়া পরজীবীর সর্বশেষ দশাটা কোনটা বলো দেখি, এটা কি গ্যামেটোসাইট, এটা কি হবে গ্যামেটোসাইট, এটা হলো কি গ্যামেটোসাইট। আর প্রথম দশাটা হলো স্পোরোজয়েড যেটা আমাদেরকে আক্রমণ করলো, আর শেষ দশা হলো কি গ্যামেটোসাইট। এই গ্যামেটোসাইট গুলো মানুষের দেহে আর কোনো পরিবর্তন হবে না, এই পরিবর্তনের জন্য কার দেহে যাইতে হবে, অ্যানোফিলিস মশাকে দেখা যাইতে হবে। তাহলে বলো একটা ম্যালেরিয়া কারো হয়েছে, তাকে তুমি 24 ঘন্টা মশার ভিতরে রাখতে হবে কি হবে না? তাকে তুমি 24 ঘন্টা মশারির ভিতরে রাখতে হবে। কেন রাখতে হবে? কারণ ওই রোগীটা যদি মশারি যদি বাইরে থাকে, তো তাকে যদি অ্যানোফিলিস মশাকে যদি কামড়ায়, তার দেহে তোমার কি এই গ্যামেটোসাইট গুলো চলে যাবে। ফলে ওই মশারিটা যদি অন্য কাউকে যদি আবার আক্রমণ করে, তাহলে তার আবার কি ম্যালেরিয়া রোগটা হয়ে যাবে। এই জন্য ম্যালেরিয়া রোগীকে সবসময় তোমার মশারির ভিতরে রাখতে হয় আর কি। হসপিটালে গেলে দেখবা একদম কিছু পেশেন্ট আছে, রোগী আছে যাদেরকে সবসময় মশারির ভিতরে রাখা হয়, কারণ ওর ম্যালেরিয়া আক্রান্ত। ওকে যদি মশারি যদি কামড় দেয়, তাহলে এই রোগটা আরেকজন গিয়ে হয়ে যাবে, এই জন্য ওদেরকে মশারির ভিতরে রাখা হয় সবসময়। তাহলে এই জায়গায় দেখো এখান থেকে, তাহলে এখান থেকে তোমার কি রোজেট বলে। তাহলে ম্যারোজেট গুলো লোহিত রক্তকণিকার আবরণ ভেঙে প্লাজমা মুক্ত হয় এবং নতুন লোহিত রক্তকে আক্রমণ করার মাধ্যমে একই চক্রের পুনরুক্তি ঘটে। তাহলে এটা সম্পূর্ণ এইথোসাইটিক চক্র, মানে এই পুরা চক্রটা সম্পূর্ণ হইতে তোমার কি কত সময় লাগে? 48 ঘন্টা। তাহলে এটি সম্পূর্ণ এইথোসাইটিক চক্র সম্পূর্ণ করতে প্লাজমা ভাইভাক্সের কত ঘন্টা সময় লাগে বলে দেখি? 48 ঘন্টা সময় লাগে। এই জন্য 48 ঘন্টা পর জ্বর আসে। তাহলে প্রতিটি চক্রের শেষে ম্যারোজেট কি প্লাজমা কি হয়? মুক্ত হয়। মুক্ত হওয়ার কি কারণে তোমার কি এই আক্রান্তের দেহে তোমার কি হয়? কাঁপুনি সহ কি জ্বর আসে। মানুষের দেহে তোমার কি স্পোরোজয়েড প্রবেশের পর থেকে, ওই স্পোরোজয়েডটা আমাদের দেহে ঢুকছে, ঢুকার পর থেকে যতক্ষণ পর্যন্ত না আমাদের দেহে রোগের লক্ষণ প্রকাশ পাইছে, ততক্ষণ পর্যন্ত জ্বরের লক্ষণ প্রকাশ পাইছে, ততক্ষণ পর্যন্ত সময়কে কি বলা হয়? সুপ্ত অবস্থা বলা হয়। সুপ্ত অবস্থা মনে আছে 8, 18, 11 বার পড়ছিলাম। তাহলে স্পোরোজয়েডটা আমাদের দেহে প্রবেশের পর থেকে যতক্ষণ না দেহের জ্বরের লক্ষণ প্রকাশ পাচ্ছে, ওই সময়টাকে তোমার কি বলা হয়? সুপ্ত অবস্থা বলা হয়। লাস্টে কোনটা বলা হয় কি? গ্যামেটোসাইট। তাহলে দেখো এইথোসাইটিক সাইটোজেনিক চক্র উৎপন্ন কিছু সংখ্যক ম্যারোজয়েড তোমার কি ট্রোফোজয়েড বা কি সাইজনটাকে পরিণত হয় না, মানে পরবর্তীতে ওরা লোহিত রক্তকে আক্রমণ করে না। তাহলে কিছু সংখ্যক ম্যারোজয়েড তোমার কি ও ট্রোফোজয়েড বা সাইজনটা পরিণত না হয়ে কার অভ্যন্তরে বলো দেখি? লোহিত রক্তকণিকার অভ্যন্তরে রূপান্তরিত হয়ে কি গঠন করে বলো দেখি? লোহিত রক্তকণিকার অভ্যন্তরে রূপান্তরিত হয়ে কি গ্যামেটোসাইট কি গঠন করে। তাহলে গ্যামেটোসাইট কয় প্রকার বলো? 2 প্রকার। যেটা মাইক্রো, এটা কি মাইক্রো গ্যামেটোসাইট বা পুং গ্যামেটোসাইট, আর যেটা কি ম্যাক্রো বা কি স্ত্রী গ্যামেটোসাইট। তাহলে এই মাইক্রো গ্যামেটোসাইটটা এটা যেটা আকারে ছোট, ওটা কি কেন্দ্রে গোলাপি বর্ণের বড় নিউক্লিয়াস থাকবে, আর যেটা আকারে তোমার কি বড়, ওটা নিউক্লিয়াস তোমার কি থাকবে, ওইটার নিউক্লিয়াসটা কি ছোট থাকে। তাহলে দেখো এই কথাটা বুঝতে পারো কিনা? লোহিত রক্তকণিকার অভ্যন্তরে এই মাইক্রো আর ম্যাক্রো গ্যামেটোসাইট গুলো আর কোনো কি হয় না, পরিবর্তন হয় না, কারণ পরিবর্তন হওয়ার যে উপাদান ওইটা আর কি নাই। তাহলে পরবর্তী পরিশোধনের জন্য এরা কি করে বলো দেখি? স্ত্রী মশকে দেহে যাইতে হবে, স্ত্রী মশকে দেহে কি প্রবেশ করতে হয়। তাহলে এই গ্যামেটোসাইট গুলো আমাদের দেহে কয়দিন বাঁচে? 7 দিন বাঁচে। তো 7 দিনের মধ্যে যদি তোমাকে কোনো অ্যানোফিলিস মশকে যদি কামড় না দেয়, তাহলে এগুলো কি গ্যামেটোসাইট গুলো মারা যাবে। তাহলে 7 দিনের মধ্যে মশক করতে গৃহীত না হলে গ্যামেটোসাইট গুলো ধ্বংস হতে থাকে। অর্থাৎ মানুষের রক্তে গ্যামেটোসাইট কি কয়দিন বেশি বাঁচে না? 7 দিনের বেশি বাঁচে না। এগুলো একবার পার্থক্য পড়তে হবে, পার্থক্য বলে পারবা। সুপ্ত অবস্থাটা কি বলে দিই? তাহলে সুপ্ত অবস্থা, তাহলে মানব দেহে কি পরজীবী প্রবেশের পর থেকে যতক্ষণ না আমাদের দেহে রোগের লক্ষণ অর্থাৎ জ্বরের লক্ষণটা প্রকাশিত পাওয়ার পর্যন্ত সময়কাল কি সুপ্ত অবস্থা বলে। এটা তোমার বোর্ড কোশ্চেনে খ নাম্বার প্রশ্ন আসে। তাহলে দেখো ম্যালেরিয়া পরজীবী বহনকারী কোনো মশাকে মানুষকে দংশন করলে সাথে সাথে জ্বর হয় না। দংশনের মাধ্যমে স্পোরোজয়েডগুলো মানবদেহে প্রবেশের পর যকৃৎ কোষে আক্রমণ করে, জীবনচক্রে বিভিন্ন পর্যায়ে অতিক্রম করে। এবার তোমার কি একসময় মানুষের যকৃৎ কোষ ক্ষতিগ্রস্ত হলেও রোগের কোনো লক্ষণ প্রকাশ পায় না। যকৃৎ কোষ থেকে পরে কোথায় যায়? ম্যারোজয়েডগুলো তোমার কি লোহিত রক্তকণিকায় প্রবেশ করে, এখানে বিভিন্ন ধাপ অতিক্রম করে। শেষ পর্যন্ত পরজীবীগুলো যখন কি লোহিত রক্তকণিকায় প্রাচীর ভেঙে রক্তরসে এসে পড়ে, তাহলে লোহিত রক্তকণিকা থেকে যখন কি, তো এটা লোহিত রক্তকণিকায়, এটা থেকে তোমার কি, এটা তো রক্তনালী, তাহলে এটা লোহিত রক্তকণিকার ভিতরে ম্যারোজয়েডগুলো আছে, এগুলো ভেঙে এটা রক্তরসে আসলো। তা বলো আমাদের এই যে রক্তরস যেটা আছে, তাহলে রক্তরস আছে, তাহলে বলো রক্তরসে আমাদের শ্বেত রক্তকণিকা আছে কিনা বলো দেখি? WBC। তাহলে শ্বেত রক্তকণিকার কাজ কি করে বলো দেখি? জীবাণু ধ্বংস করা। তাহলে এই শ্বেত রক্তকণিকা কি করে? এই যে তোমার কি ম্যারোজয়েডগুলো আছে এদেরকে ধ্বংস করা শুরু করে।
তো শ্বেত রক্তকণিকা যখন আমাদের কি করে এই মেরোজয়েডগুলোকে ধ্বংস করা শুরু করে, তখন শ্বেত রক্তকণিকা একটা উপাদান ক্ষরণ করে, নামটা কি? পাইরোজেন। এটা মাস্ট প্রশ্ন পাবা, এটা আমরা পরে আবার বুঝাবো। এই পাইরোজেন কারণ কি আসে? জ্বর আসে। এখানে জেন মানে হলো কি? তৈরি। জেন মানে হলো কি? তৈরি। আর পাইরো মানে হলো কি? তাপ। তাহলে পাইরোজেনের কারণে দেহের তাপমাত্রা কি কমবে না কি বাড়বে? বাড়বে। তার মানে তোমার দেহে জ্বর আসবে। তা শেষ পর্যায়ে পরজীবীগুলো যখন লোহিত রক্তকণিকা ভেঙে রক্তরসে আসে, আর তখন মেরোজয়েডগুলোকে নষ্ট করার জন্য রক্তের কি আছে বলতে কি? শ্বেত রক্তকণিকা অতিরিক্ত পাইরোজেনটা গোল একদম এই পাইরোজেন কি ক্ষরণ করে। এই বিষাক্ত এই পাইরোজেনের কারণে, এই পাইরোজেন নামক রাসায়নিক পদার্থের প্রভাবে পরবর্তীতে দেহের তাপমাত্রা কি বৃদ্ধি পায় এবং কি জ্বর আসে। তাহলে পরীক্ষা প্রশ্ন করবে কোনটির কারণে জ্বর আসে? তাহলে পাইরোজেনের কারণে জ্বর আসে। তাহলে সুপ্ত অবস্থা কিন্তু আমরা পড়লাম প্লাজমিডিয়াম ফেলসিপারাম, ওই যে 8, তোমার কি 18, তোমার কি মাঝখানে কত বলো দেখি? 11 কি 12, এটা দিয়ে মরাচ্ছিলাম। প্লাজমিডিয়াম ফেলসিপারাম 8 থেকে 15 দিন, প্লাজমিডিয়াম ওভালি 11 থেকে 16 দিন, প্লাজমিডিয়াম ভাইভেক্স কি 12 থেকে 20 দিন, আর প্লাজমিডিয়াম ম্যালারি 18 থেকে কি 40 দিন। ওকে, আমাদের এতটুকু পর্যন্ত। আমরা পরে হলো মশক দেহের জীবন চক্র দিয়ে শুরু করবো।